সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আব্বাসী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি বিশেষ আয়োজনে। আজকের আয়োজনটি বিশেষ কারণ আপনাদেরই প্রশ্ন, সাধারণ দর্শকদের নানা জিজ্ঞাসা নিয়ে আজকে আমরা কথা বলবো বন্ধ্যাত্ব নিয়ে। এর আগে বন্ধ্যাত্ব নিয়ে কথা বলতে যে কটা আয়োজন আমরা করেছিলাম, অনেকের কাছে বন্ধ্যাত্ব একটি অভিশাপ, অনেকের কাছে বন্ধ্যাত্ব হওয়া মানে এর কোনো সমাধান নেই। অনেকে মনে করেন বন্ধ্যাত্ব শুধুমাত্রই মেয়েদের হতে পারে, পুরুষ বন্ধ্যাত্ব বলে আসলে কোনো বিষয় নেই। যখন বন্ধ্যাত্বের কোনো আধুনিক চিকিৎসার প্রয়োজন হয়, অনেকেই প্রশ্ন রেখেছেন এই চিকিৎসা কি বাংলাদেশে হয়। অনেকের ধারণা পাশ্চাত্য দেশের থেকে আমাদের দেশের চিকিৎসার যে খরচটি সেটি অনেক বেশি। এই ধারণাগুলো নিয়েই আজকে মূলত আমরা কথা বলবো। আজকের আয়োজনটি শুধুমাত্রই আমাদের সাধারণ দর্শকদের জন্য, তাদের প্রশ্ন নিব, তাদেরকে নিয়েই আমরা কথা বলবো। আমাদের এই আয়োজনটি প্রচারিত হচ্ছে মেডিটক ডিজিটালে এবং আজকে 1264 নম্বর পর্ব। আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক বৃন্দ। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের সকলের শিক্ষক অধ্যাপক টি.এ. চৌধুরী স্যার, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত। স্বাধীনতার যে বিজয়ের মাস, এই মাসে স্যারকে আমরা যুক্ত করতে পেরে খুবই আনন্দ বোধ করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্য। এছাড়া বাংলাদেশ ইনফার্টিলিটি যে সোসাইটি আছে, ফার্টিলিটি স্টেরিলিটি সোসাইটি অফ বাংলাদেশ, সেটির সভাপতি হিসেবে স্যার আছেন এবং সবচেয়ে বড় কথা, যিনি চিকিৎসক তৈরির কারিগর। স্যার, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, ভাইস প্রেসিডেন্ট ফার্টিলিটি সোসাইটি অফ বাংলাদেশ। ম্যাডাম, আপনাকেও স্বাগত জানাই। যেহেতু একেবারে রুট পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আপনি কাজ করেন, আজকে আপনার কাছ থেকে আমি জানবো যে আসলে তৃণমূল পর্যায়ে বন্ধ্যাত্বের চিকিৎসা কতটুকু পৌঁছে গেছে। যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার পারভিন ফাতেমা, সেক্রেটারি জেনারেল এফএসএসবি, এবং যিনি দীর্ঘদিন ধরে ইনফার্টিলিটি নিয়ে কাজ করছেন। যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম, যাকে মূলত বলা হয় যে ইনফার্টিলিটির যে এডুকেশন গুলো আছে সেটির কান্ডারি হয়ে আসলে সবার মাঝে সেটি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছেন। তিনি অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছেন এফএসএসবি তে। যুক্ত আছেন ডক্টর মারিয়াম ফারুকি সাথী, তিনি পাবলিকেশন সেক্রেটারি এফএসএসবি। আসলে মূলত কোন সোসাইটিতে আমরা আছি বা আমরা কিভাবে কাজ করছি এটি গুরুত্ব নয়, আজকের গুরুত্বটি হচ্ছে যে প্রত্যেকের জায়গা থেকে আসলে বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য আমি বলবো যে নিবেদিত প্রাণ আজকে যারা এখানে উপস্থিত আছেন, এক একজন হয়তো তার এক একটি লেভেল থেকে এক একভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং নতুন প্রজন্মের কাছে এই শিক্ষাটি পৌঁছে দেওয়ারও তারা অনবদ্য চেষ্টা করছেন। আয়োজনের প্রথমাংশে আমি অধ্যাপক টি চৌধুরী স্যারকে একটু যুক্ত করছি। স্যারের কাছ থেকে মূলত যে জায়গাটি আমি জানতে চাই, আমি যেটি বলছিলাম যে বাংলাদেশে বন্ধ্যাত্ব চিকিৎসার জানা অজানা তথ্য ঠিক কবে থেকে স্যার এই দেশে বন্ধ্যাত্বকে চিকিৎসা করতে হবে বা ওই জায়গাটিকে ফোকাস করতে হবে সেটি নিয়ে আপনি চিন্তা করছিলেন? কারণ আপনি নিজস্ব সেন্টারে, আপনার নিজের সেন্টারে আপনি যেমন কাজ করেন স্যার, বারডেম হাসপাতালে আমরা দেখতাম যে সপ্তাহে একটা দিন শুধুই আপনি বন্ধ্যাত্ব রোগীদের দেখতেন, মঙ্গলবার, আমার এখনো মনে আছে। তো সেই জায়গাটি যদি আমরা একটু মনে করার চেষ্টা করি যে এদেশে শুধুই বন্ধ্যাত্ব রোগীদেরকে নিয়ে কাজ করতে হবে, এই যাত্রাটি আসলে কবে থেকে শুরু হলো আমাদের দেশে? আচ্ছা, তোমাকে ধন্যবাদ শারমিন। তাহলে বন্ধ্যাত্ব সম্পর্কে কথা বলতে গেলে অনেক পিছন দিকে যেতে হবে। আমরা যখন ছাত্র মেডিকেল কলেজে, তখন বন্ধ্যাত্বের একমাত্র চিকিৎসা আমরা দেখতাম ডিএনসি। রুগীদের বলা হতো তোমাদের নাড়ি ওয়াশ করে দিলাম, এরপরে তোমাদের বাচ্চা হবে। তো এই চিকিৎসা কিন্তু বহুদিন যাবৎ চলছিল। আর 2 নম্বর যেটা ছিল সেটা ছিল যে এটাকে অনেকে একটা অভিশাপ বলে মনে করতো এবং ধরে নিত যে আমার ভাগ্যে নাই, ছেলে মেয়ে হবে না, এবং ওইভাবে তারা জীবনটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করতো। কিন্তু এর পরিণতি ছিল খুব দুর্বিষহ, কারণ দোষটা পুরোপুরি চাপানো হতো ফিমেল পার্টনার অথবা মহিলার উপরে অথবা স্ত্রীর উপরে। নানান ধরনের অত্যাচার, শারীরিক মানসিক, তাদের উপরে করা হতো। অথচ হাজবেন্ডদের যদি সিমেন্ট টেস্ট করতে বলতাম, অনেকেই রিফিউজ করতো। তারা নিজেরা না, তাদের মায়েরা, আমার ছেলের কোনো দোষ নাই। এই যে একটা পরিবেশ, এটা কিন্তু আমাদের দেশে কেবল না, ওই সময় কিন্তু পাশ্চাত্য দেশেও এরকম ছিল। এটা একটা মহিলাদের রোগ বলেই ধরা হতো, তবে তারা আমাদের চেয়ে আর একটু এগিয়ে ছিল। আমি যখন বিদেশ থেকে ফিরে আসি 1965 সালে, তো তখন অনেক কিছু ওখানে ইউকেতে দেখলাম, নতুন অনেক কিছু শুরু হয়েছে। তো তার কিছুটা আমি দেশে এসে প্রচলন করার চেষ্টা করলাম। একটা হলো যে
ল্যাপারোস্কোপি, তখন ল্যাপারোস্কোপি মানে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া ছাড়া আর ভারত থেকেও দুই একজন, রওশনও আমার সঙ্গে একমত হবে, ভারত থেকেও বেশ কিছু মানুষ আসতেন এখানে ল্যাপারোস্কোপি করার জন্য। তা আমরা এই যে ল্যাপারোস্কোপিটা আস্তে আস্তে আমরা ছড়িয়ে দিলাম দেশে, আমাদের অনেক ছেলে মেয়েকে আমরা প্রশিক্ষণ দিলাম, এতে করে কিন্তু আস্তে আস্তে ল্যাপারোস্কোপির জন্য ইন্ডিয়া যাওয়াটা অনেক কমে গেল, অনেক কমে গেল। এবং করতে হতে এক সময় হলো যে যখন এর জন্য আর ইন্ডিয়া ছেলে মেয়েদের যেতে হতো না। তারপরে আসলো আইভিএফ, টেস্ট টিউব বাচ্চা। তো সেটাও এই দেশে তো ছিল না, দুই একজন পায়োনিয়ার হয়ে শুরু করেছেন, তারাও প্রথম দিকে হয়তো আমাদের ভারতীয় সহকর্মীদের সাহায্য নিয়ে টিয়ে শেষ পর্যন্ত কিন্তু এটাও এখন পুরোপুরি পায়ের উপরে দাঁড়িয়ে গেছে। বেশ কয়েকটা সেন্টার আছে যেখানে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন যেটা আমি বলতে চাচ্ছি যে এই যে চিকিৎসা, বন্ধ্যাত্বের চিকিৎসা একটা সায়েন্টিফিক বেসিসের উপরে প্রতিষ্ঠা করা, এটা ওই সময় থেকে আমরা চেষ্টা করে আসছি। আমরা ইমপ্রেস করছি যে হাজবেন্ড অনেক ক্ষেত্রে দায়ী, হাজবেন্ডের টেস্ট করা ছাড়া মহিলাদের কোনো ইনভেসিভ টেস্ট করা উচিত না। তারপরে ল্যাপারোস্কোপিও যদি করতে হয় সেটা একটা চিকিৎসার অঙ্গ, কিন্তু সেটা কখন করতে হবে, কিভাবে করতে হবে, যাতে একটা বন্ধ্যাত্ব মানে এমন একটা অসুখ যাতে রোগী মারা যাবে না, কিন্তু চিকিৎসা করতে গিয়ে যদি তার ক্ষতি হয় সেটাও কিন্তু কাম্য না আমাদের। তো সবকিছু মিলিয়ে আমরা আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে বন্ধ্যাত্বের চিকিৎসা হচ্ছে সেভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে এসছি। এবং বর্তমানে আমাদের যে অবস্থান তাতে আমার মনে হয় যে বন্ধ্যাত্বের আপ টু ডেট চিকিৎসা অলমোস্ট সবই এই দেশে করা সম্ভব। দু চারটে টেস্ট আমরা এখনো করতে পারি না, যেমন পিজিডি এইগুলো, যেগুলো করার জন্য আরেকটু বেশি সফিস্টিকেটেড ইকুইপমেন্ট এবং ট্রেনিং লাগে, এবং সেগুলো সামান্য হয়তো দু চারজনের জন্য এটা প্রয়োজন হতে পারে। কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষের সাধারণ চিকিৎসা, যে চিকিৎসায় 80% সফল হওয়ার সম্ভাবনা, সেই চিকিৎসা আমাদের দেশে এখন অ্যাভেলেবল। এবং এটা বড় শহরে না, আমাদের উপজেলা পর্যায়ে অনেক সময় আমাদের প্রশিক্ষিত চিকিৎসকরা চলে গেছে, তারা সেইখানে সেবা দিয়ে যাচ্ছে। তো সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যারা এই বন্ধ্যাত্বে ভুগছেন যে আমরা দেশের সুযোগ সুবিধার অভাবে চিকিৎসা পাচ্ছি না। আসলে সুযোগ সুবিধা অনেকে জানতে কিভাবে নিতে হবে, এবং এটা অনেকের ধারণা অনেক ব্যয়বহুল, তাও না, অনেকের সাধ্যের মধ্যে। এবং আমরা বাংলাদেশের এখন আর্থিক অবস্থা তো অনেকটা ভালো, সুতরাং এই অবস্থায় বন্ধ্যাত্বের চিকিৎসা অথবা ইনভেস্টিগেশন না করার কোনো কারণ নাই। খালি একটা জিনিসই খারাপ লাগে যে অনেকে অনেক দেরি করে খবর পেয়েছেন যে চিকিৎসা আছে, এবং যে সময় আমাদের কাছে আসেন চিকিৎসার জন্য এখনো আমাদের 4টা রোগীর মধ্যে একজন আসেন যে বয়সে তার সন্তান ধারণের সম্ভাবনা খুবই কম অথবা চলে গেছে। সেই জন্য আমাদের উচিত সবাইকে জানানো এটা অভিশাপ না, এটা অসুখ, এর চিকিৎসা আছে, সফল চিকিৎসা আছে, এবং সেই চিকিৎসা এই দেশে দেওয়া সম্ভব। চমৎকার বলেছেন স্যার। এবং এই জায়গাটিতে আসলে আমরাও মনে করি যে একটি সংকটের জায়গা আছে, যে ইনফরমেশন গ্যাপ। অনেক রোগীরা জানেন না, অনেক রোগীরা কোথায় যাবেন বোঝেন না, এবং অনেক সময় দেখা যায় যে ফার্মেসি থেকে চিকিৎসা শুরু হয় বন্ধ্যাত্বের। অর্থাৎ যিনি ফার্মাসিস্ট তিনি লেট্রোজোল অথবা ক্লোমিফেনসাইক্লিন জাতীয় ওষুধ দিয়ে তার জীবনের প্রথম চিকিৎসাটি শুরু করেন। এই জায়গাটিতে আমি অধ্যাপক রওশনারা বেগমকে একটু যুক্ত করে নিচ্ছি। এই যে ফার্মেসি থেকে বন্ধ্যাত্বের চিকিৎসা শুরু হওয়া, প্রোটোকলে বিষয়টি না যাওয়া, সোসাইটি হয় সাধারণ মানুষের জন্য, তাদের মাধ্যমে বিষয়গুলোকে পৌঁছে দেয়, এবং একদম গ্রামের সাধারণ মানুষদেরকে আপনি দেখেন, আজকেও আপনি 100-র উপর রোগী দেখে আসছেন, সেখানেও নিশ্চয়ই একটা বড় অংশ আপনি দেখেছেন যে গ্রামের সাধারণ মানুষ যারা বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছে, মাঝে মাঝে হয়তো রাশিদা ম্যাডামের মতো দু একজনকে নিয়ে বছরে একবার দুবার হয়তো সেখানে তাদেরকে স্পেশালিস্ট চিকিৎসা দেওয়ার ব্যবস্থা হয়, কিন্তু তাদের তো একটা বড় অংশের সবসময় বন্ধ্যাত্বের ধারাবাহিক চিকিৎসা প্রয়োজন হয়। তাদের জন্য আসলে কি করার আছে বা কি করতে পারি আমরা? ধন্যবাদ আব্বাসি। আমি প্রথমেই আমার স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আমি 2001 সনে আমি স্যারকে বললাম, আসলে এই জিনিসটা তো স্যার যেটা বললেন যে একটাই চিকিৎসা ছিল, ডিএনসি করলেই বাচ্চা নেওয়া যাবে, এটা আমাদের স্যারদের সময়কে আমরাও সে ধারাবাহিকতায় চলে আসছিলাম। তারপর আমি স্যারের সাথে কথা বললাম, স্যার আমরা একটু ঠিক করি না কেন, আমরা সরকারি যে কোনো পর্যায়ে যাই না কেন, সবাই বলবে যে আরে ওভার পপুলেশন দেশ, আপনারা কী আবার এইসব বন্ধ্যাত্ব রোগের চিকিৎসার কথা বলেন, এগুলোর কথা বলবেন না। আমরা যখন ড্রাগ নানা কিছু আনার ব্যাপার চিন্তা করছিলাম,
কিন্তু একটা বিরাট একটা অঙ্ক কিন্তু বের হয়ে যাচ্ছিল আমাদের এখান থেকে, সেটা আমরা কিন্তু টের পাচ্ছিলাম। সেই দিক থেকে আমি স্যারের সাথে বসে আমরা ঠিক করলাম যে স্যার আমরা একটা সোসাইটি তৈরি করি, আমরা বলি লোকজনকে, সাধারণ মানুষকে একটা প্রোটোকল তৈরি করে দেই, বা সাধারণ চিকিৎসকদের যারা একদম তৃণমূল পর্যায়ে যাচ্ছে তাদের জন্য একটা প্রোটোকল করে দেই যে এই অন্তত এইভাবে যেন তারা চিকিৎসাটাকে গ্রহণ করতে পারে। তো স্যার খুব মানে মানে খুব সমাধান এটা নিলেন যে হ্যাঁ এটা খুবই দরকার, চলো আমরা করি। সেই থেকে আমরা কিন্তু আমাদের একটা ফার্টিলিটি সোসাইটি তৈরি করেছিলাম, আজকে 22 বছর হয়ে যাচ্ছে আমরা সেটা করেছি। এবং আমরা আজকে এই যে নতুন যে প্রজন্ম এখন এখানে বসে আছে, পারভিন ফাতেমা, রাশিদা, মরিয়ম ফারুক এবং আরও অনেকে, আমাদের সারা বাংলাদেশ জুড়ে আমি খুব গর্বের সাথে বলতে পারি, অহংকার করে বলতে পারি যে আসলেই আমরা কিন্তু সেটা আজকে বিজয়ের 50 বছরে আমরা এটা কিন্তু বিশাল অর্জন আমি বলি যে আমাদের দেশে আমরা যে পাশাপাশি রাষ্ট্র ভারতের যে ধারাবাহিকতা নিয়ে যাচ্ছিল, আমি বলি না কোনো দেশে চিকিৎসা করতে যেতে পারবে না কেউ, তা না, সেটা তার ব্যক্তিগত পর্যায়ে, কিন্তু আমরাও যে পারি সেই জিনিসটা কিন্তু আমাদের চিকিৎসকরা দেখিয়েছেন, তারা গিয়েছেন। এবং স্যার যেটা বলছিলেন যে ল্যাপারোস্কোপি, আমি 82 সনে আমাদের একটা পোস্ট গ্রাজুয়েশনে ডিজার্টেশন করতে হয়, আমি খুব 82 সনে নিয়ে নিলাম যে আমি ল্যাপারোস্কোপিতে ডিজার্টেশন করবো। তখন বাব্বাসি একটা মানে কম্পিউটার তো দূরের কথা, একটা জার্নালও ছিল না কোনো ডিজার্টেশন সেটা ল্যাপারোস্কোপি করার মতো। আমি স্যারের সাথে বসে বসে সেই পিজি হাসপাতালে সেই সময়ে সারাদিন ধরে রাত, তখন বিকাল 5টা পর্যন্ত অফিস ছিল, আমি 100 কেস করে স্যারের সাথে সেই ল্যাপারোস্কোপি প্রথম ডিজার্টেশন তৈরি করেছিলাম। তো এই যে আমরা আস্তে আস্তে চিন্তা করেছিলাম যে হ্যাঁ, এবং স্যার আমাদের প্রতিক্রিয়া যে তিনি আমাদেরকে দেখেছিলেন যেটা করো, এভাবে আস্তে আস্তে কিন্তু মানুষ এগিয়ে যাবে। এখন আমি সেই সময় থেকে কিন্তু আমরা একটা গাইডলাইনও তৈরি করেছি বহুবার। আমরা জিপিদের, সাধারণ যারা চিকিৎসক, ধরো এখন আমি যেমন আজকেও প্রায় 108টা রোগীর মধ্যে 28টি রোগী ছিল বন্ধ্যাত্বের রোগী, এবং এত কষ্ট লাগে যে তারা, আমি দেখি যে এত মোটা তারা কিন্তু একটা ফাইল নিয়ে আসে, তারা অনেক চিকিৎসা করে 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 আবার হতাশ হয়ে আসে, আবার কেউ প্রথমে আসছে। কিন্তু স্যার যেটি বললেন যে একটা ধারা ছিল যে কখনই পুরুষদের তারা মানে বলবে না যে তাদের কোনো অসুখ আছে, এখন কিন্তু তারা আসে এবং পুরুষরা নিজেরাই বলে আপা আমার একটু অসুবিধা ছিল, আপা আর একবার কি দেখা যায় বা করা যায়। তা আমি এইটাও মনে হয় যে আমরা একটা বিরাট পরিবর্তন আনতে পেরেছি, যে আগে মাদার ইন ল শাশুড়িরা মনে করতেন যে আমার ছেলে ঠিক আছে, আমি আবার আরেকটা বিয়ে করাবো, কিন্তু এই ধারাবাহিকতাটা কিন্তু একটা অনেকটা পরিবর্তন হয়েছে। তা আমি মনে করি যে একবার তৃণমূল পর্যায়ে কিন্তু ভীষণ রকমের মানুষ সাফার করে, তারা কিন্তু খুবই চায়, এবং অনেকেরই কিন্তু ঢাকা শহর পর্যন্ত আসার ক্ষমতা নাই। আমার ওখানে রাশিদ একদিন গিয়েছে এবং নিজেও দেখেছে যে কত পরিমাণ ইনফার্টিলিটি রোগীরা তারা আসে, তারা চায় চিকিৎসা নিতে। তা আমার মনে হয় যে আমরা আজকে যে পর্যায়ে এসেছি, এই যে বললে যে তুমি ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াটা, আমরা যদি একটা গাইডলাইন তৈরি করে দিতে পারি, এবং সাধারণ মানুষের বারবারই তৈরি করে দেওয়া হচ্ছে, এবং আবারও যদি বলি যে মডিফাইড হতে আমরা একটা সাধারণভাবে একটা গাইডলাইন তৈরি, অনেক ড্রাগ আসে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের ড্রাগ নিয়ে আসে, এবং মাঝে মাঝে খুব দামি ড্রাগও আমরা বিভিন্ন লোককে ব্যবহার করতে দেখি, ইঞ্জেকশন ব্যবহার করতে দেখি। তা আমরা একদম বেসিক পর্যায়ে যদি আমরা ঠিক করে দিই সাধারণ চিকিৎসকদের জন্য, যারা গ্রামে চিকিৎসা করেন, এবং ম্যাক্সিমাম রোগী তো ওখান থেকেই আসে, নিশ্চয়ই রাশিদা যখন আইভিএফ করে দেখে যে অনেক রোগী পার হয়ে তার কাছে এসছে। কাজে আমরা যদি গাইডলাইনটা এমনভাবে তৈরি করে দিই যেন ক্ষতি না করে আসে, কারণ একটা রোগী যখন আসে তখন দেখা যায় যে আসলে তার আর করার আর কিছু থাকে না। তো সেই পর্যায়ে যাওয়ার আগে যেন অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে তুমি এইটুকু পর্যন্ত করতে পারবে, এরপরে তুমি আর তাকে কিছু না করো, তুমি পারলে রেফার করো। এবং আমি মনে করি এইটাও খুব অহংকার করে বলতে পারি, বাংলাদেশের প্রত্যেকটি জেলা পর্যায়ে কিন্তু মানে ডিভিশন পর্যায়ে এটা কিন্তু আমাদের ইনফার্টিলিটি ব্রাঞ্চগুলো আছে, বিভিন্ন কাজ করছে, তারা অনেকেই বিভিন্ন খুব ভালো কাজ করছে। আমরা যারা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু হ্যাঁ প্রথম দিকে আমি সেলুট জানাই যে পারভিন প্রথমেই বাংলাদেশে একটা আইভিএফ করেছিল, তারপরে রাশিদা করেছে, আমরা তাদেরকে সম্মানিত করেছি আমাদের সোসাইটি থেকে। আমরা মনে করি যে না, প্রথম থেকে তো একটু হেল্প সবারই লাগে, আমরা ভারতীয় চিকিৎসকদের কাছ থেকে আমরা হেল্প নিয়েছিলাম, সেটাকে আমি খুব একটা মনে করি সেটা আমাদের ইন্টার কানেকশন সবসময় আমাদের হয়, আমরা করে থাকি। কিন্তু তারপরে তারা এখন যে পর্যায়ে আছে, আমি মনে করি যে তারা এখন একটা ইনস্টিটিউট হয়ে গেছে, এবং তারা যদি সারা বাংলাদেশে এইভাবেই এই প্রত্যেকটা ডিভিশন পর্যায়ে যদি ইনস্টিটিউটগুলোকে দাঁড় করায়, তাহলে কিন্তু আমাদের আর কোথাও যেতে হবে না, আমরা এখানেই চিকিৎসা করাতে পারবো। আমরা এখনও দেখি, আমরা যখন এই বাইরে থেকে আসি, ইন্ডিয়া থেকে আসি, কলকাতা থেকে আসি, লাইনে যখন দাঁড়াই দেখি প্রচুর মানে রোগীরা তারা ওখানে চিকিৎসা করতে গেছেন। সব জায়গায় যে আমি দেখি যে আজকাল কিন্তু আমাদের অনেক ধরনের চিকিৎসা হচ্ছে, যেগুলো আমরা মনে করি যে মাঝে মাঝে আমাদের জন্য কিছু প্রশ্নবিদ্ধ হয়। সেই জন্যই মনে করি যে আমরা আমাদের রোগীদেরকে রক্ষা করার জন্যে, এবং সবার কাছে, যেহেতু এটি অনেকেই দেখছেন, আমরা সবার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমরা কিন্তু বাংলাদেশের সব পর্যায়েই
তৃণমূল পর্যায়ে, ডিভিশনে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই চিকিৎসার একবারে উন্নত পর্যায়ের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কাজেই আমার মনে হয় আজকে আমাদের একটা বিরাট অর্জন এই 50 বছরের মধ্যে। আমরা মনে করি এটাকে আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারবো, এবং আমি মনে করি যে আমাদের যারা আবার উত্তরসূরিরা আসছেন তারা নিশ্চয়ই এটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি, তারা ভালো করে কাজ করে যাবেন। ধন্যবাদ শারমিন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমি দর্শকদেরকে অনুরোধ করব যে আমরা প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি বক্তব্যের পরে আপনাদের প্রশ্নে আসবো। প্রচুর দর্শক আমাদেরকে নক করছেন এই মুহূর্তে। আমি বলবো যে আপনারা প্রশ্ন পাঠান, আমরা এখনই উত্তর দেওয়া শুরু করব। আমি প্রফেসর পারভিন ফাতেমা আপনার সঙ্গে একটু যুক্ত হচ্ছি। ম্যাডাম, একটু প্রথম আসলে কবে আমাদের দেশে টেস্ট টিউব বেবি বা আইভিএফ এটি প্রথম শুরু হয়, এটি একটু আপনার কাছে জানতে চাই। আর আজকে প্রচুর জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন তারা আমাদের এই আয়োজনে যুক্ত আছেন, কারণ তাদেরকে আমরা বলেছিলাম, লিঙ্কটি দিয়েছিলাম যে আমাদের সঙ্গে যেন যুক্ত হয়। আসলে কোন পর্যায় পর্যন্ত কোন চিকিৎসা দেওয়া যাবে? এই যে ফার্মেসি থেকে লেট্রোজল দিয়ে চিকিৎসা শুরু, বছরের পর বছর ধরে রাখা, তারপরে স্যার যেটি বললেন বয়স চলে যাওয়া, তারপরে হয়তো ঢাকা শহরে আসা বা জেলা সদর হাসপাতালগুলোর ফার্টিলিটি সেন্টারে যাওয়া, এটা তো অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এবং কোনো ধরনের মনিটরিং ছাড়া দিনের পর দিন ওভুলেশন ইন্ডাকশন ড্রাগস দেওয়ার এমন হিস্ট্রিও তো অনেক জায়গায় আছে। ঠিক সেই জায়গাতে আসলে কোন চিকিৎসক কতদূর পর্যন্ত আসলে বন্ধ্যাত্বের চিকিৎসা দিতে পারবেন, এই জায়গাটি যদি ম্যাডাম আপনি পরিষ্কার করে বলেন। আচ্ছা, বন্ধ্যাত্ব চিকিৎসা আমার সেন্টারে আমি শুরু করেছিলাম, এটা হলো 1989-এ। হ্যাঁ, আমাদের ফার্স্ট সাকসেসটা হয়েছিল 2001-এ হীরামণি মুক্তার জন্ম দিয়ে। আর যেটা এখন যে লেভেলটা আমাদের চলে আসছে, যে আমাদের এখন কিন্তু বিএসএমএম তে কোর্স হচ্ছে, এবং তাতে আমাদের আরইআই এর উপরে মাস্টার্স হোল্ডার হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে গেছে, এবং প্রতি বছর 18 থেকে 19 জন গাইনোকোলজিস্ট অথবা স্ট্রেট এমবিবিএস থেকে তারা কোর্স করতে বিএসএমএম তে ঢুকছে, এবং তারা তৈরি হয়ে আস্তে আস্তে এখন ছড়িয়ে পড়ছে চিকিৎসা দেওয়ার জন্য সারা বাংলাদেশে। এটা কিন্তু কম অ্যাচিভমেন্ট না, যদিও 2019-এর সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে সেন্টার, আইভিএফ সেন্টার মাত্র 10টা। এটা WHO রিকমেন্ড করেছেন, এবং তার শুধু সেটা না, এরই পাশাপাশি ইন্ডিয়াতে 500 সেন্টার হয়ে গেছে। তার মানে আমাদের জনপ্রতি লোকের জন্য যা দরকার আমরা কিন্তু এখনো সেটা অ্যাচিভ করি নাই। আমাদের ম্যান পাওয়ার তৈরি হচ্ছে, এই ম্যান পাওয়ার গুলো কিন্তু এখন প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেল ট্রিটমেন্ট সারা জায়গায় কিন্তু এরা কিন্তু ডিফারেন্ট ডিভিশনে পোস্টেড, ডিস্ট্রিক্টও কিছু মেয়ে আমাদের গেছে। এরা ভালো মতো ইনভেস্টিগেশন করছে, কার কোথায় সমস্যা সেটা নির্ণয় করতে পারছে, ল্যাপারোস্কোপি করতে পারছে, সিমেন অ্যানালাইসিসটা প্রপার হচ্ছে কিনা সেটা বুঝতে পারছে। এই যে জিনিসগুলো, যেগুলো বেসিক কি, যে তার সমস্যাটা কোথায় সেটা বোঝার পরে তো চিকিৎসা। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখন ভালো একটা গ্রুপ হয়ে গেছে যারা এই কাজটা এখন করতে পারছে দেশে। তো এটাও আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট যে প্রশিক্ষিত লোক এখন তৈরি হয়ে গেছে বাংলাদেশে, তারা এই কাজগুলো করছে। আস্থার সঙ্গে তাদের কাছে যাওয়া, ফার্মেসিতে গিয়ে লেট্রল খাওয়া, লেট্রল আমরা যে কোনো ধরনের ওষুধই দেই সেটা মনিটরিং না করে দেওয়া কোনো মানে হয় না। ওই লেট্রলের ওই ডোজটা কি কাজ করছে এই জিনিসটা তো বুঝতে হবে, এবং সেটার জন্য কিন্তু ফলো আপটা লাগবে। তো এই যে আনমনিটর, যে ফার্মেসিতে গেলাম প্যারাসিটামলের মতো নিয়ে চলে আসলাম, জ্বরটা চলে গেল, এইরকম করে তো আর ইনফার্টিলিটি এমনিই একটা কঠিন জিনিস, যে জিনিসে রোগ মানে কোথায় সমস্যা, কি ভাবে আমরা তাদেরকে হেল্প করলে তারা তাড়াতাড়ি সন্তান ধারণ করতে পারবে, এগুলো তো নির্ণয় করে তারপরে তাকে চিকিৎসা দিতে হবে। ইদানিং এই কোভিড এর পরে আমি যেটা দেখছি যে বেশ বয়স বাড়ার পরে যে যারা বিয়ে করছে তারা কিন্তু এখন আসছে, তার মানে 40-এ গিয়ে বিয়ে করে 41-এ চলে আসতেছে যে সন্তান ধারণ করতে যাব। এই যে বয়সের যে সীমাবদ্ধতা আছে, এটাও কিন্তু আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েশনটা লাগবে। বিয়েটা আরেকটু আগে করলে, কারণ বেশ কিছু পেশেন্ট আমি দেখছি যে তারা বিয়ে একটু দেরিতে করছে, প্লাস
এমনিও চিকিৎসা নিতে আসতেও কিন্তু অনেকেই অনেক জায়গায় সময়টা নষ্ট করে তারপরে আসতেছে। তো এইগুলো কাদের কাছে যেতে হবে? এখন যেহেতু ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমাদের লোক তৈরি হয়ে গেছে, আমার মনে হয় এই অ্যাওয়ারনেস ক্রিয়েশনটা এইরকম মাধ্যমের মাঝখান দিয়ে যাতে মানুষ মানে ঠিক প্রকৃত চিকিৎসাটা পায় সেটার ব্যবস্থাটা করতে হবে। অবশ্যই আমি ম্যাডাম, আমি শেষ করছি। আমি আসবো আপনার কাছে আবার। আমি একটু অধ্যাপক রাশিদা বেগম ম্যাডাম আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। অনেকেরই একটি অভিযোগ আছে যে আমাদের প্রচারণা কম। আমাদেরকে বলা হয় যে ইন্ডিয়ার একটি সেন্টার যখন এদেশে প্রমোশন করতে যায় তারা নানান ভাবে প্রচার করে। দ্বিতীয়ত অনেকে বলেন যে একই জায়গায় তারা ট্রিটমেন্ট পান না, অর্থাৎ যে বিষয়টি হয় এখানে সেটি হচ্ছে হয়তো আল্ট্রাসাউন্ডের জন্য এক জায়গায় দৌড়াতে হচ্ছে, আইইউআই যখন প্রেফার করেন তখন আরেক জায়গায় দৌড়াতে হচ্ছে, ওষুধ কিনতে আরেক জায়গায় দৌড়াতে হচ্ছে। ঠিক কম্প্রিহেন্সিভ আকারে যেখানেই বন্ধ্যাত্বের চিকিৎসা হোক একসাথে হওয়ার একটি প্রয়োজনীয়তা আছে। ঠিক এই জায়গাটি যদি আমরা চিন্তা করি, ম্যাডাম যদি একটু আনমিউট করে কথা বলেন, যে এই যে ইন্ডিয়ান সেন্টার গুলো বা ইন্ডিয়ান যে চমকপ্রদ অ্যাডভার্টাইজমেন্ট গুলো আছে, এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কি লিগালি আমাদের দেশে হতে পারে কিনা? আর আমাদের প্রচারণা কেন এত কম? কারণ হচ্ছে প্রচার তখনই দরকার হয় যখন এটি আসলে দরকারের পর্যায়ে চলে যায়। তো সেই জায়গাটিতে আপনি কি মনে করেন যে আপনাদের এক একটি সেন্টারের কিন্তু আমরা ওরকম ব্যানার, ওরকম পোস্টার বা সব কম্প্রিহেন্সিভ আকারে হচ্ছে ওই জিনিসগুলো কিন্তু দেখি না যেটা ইন্ডিয়ার অ্যাড গুলোতে আমরা দেখি? সেই জায়গাটি যদি যুক্ত করেন ম্যাডাম। ধন্যবাদ শারমিন তোমাকে, এবং এরকম চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আসলে স্যার সেই রুট থেকে শুরু করে এ পর্যন্ত সব বলা এবং মানুষকে জানানো দরকার। তুমি যে প্রশ্ন করলে কম্প্রিহেন্সিভ, আমাদের টারশিয়ারি সেন্টার গুলো কিন্তু কম্প্রিহেন্সিভ। আমাদের একই ছাদের নিচে সবকিছু হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি, ইনভেস্টিগেশনস, এক্সামিনেশন, এভরিথিং। ইভেন পিসা টিসা মানে সার্জিক্যাল স্পার্ম রিট্রিভাল যেটা মানুষ ইউরোলজিস্টের কাছে পাঠায়, আমরা কিন্তু পাঠাই না। যাদেরই টারশিয়ারি সেন্টার তাদের কিন্তু একই ছাদের নিচে এভরিথিং হচ্ছে। এখন প্রচারণা ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে প্রচারণা করে তারা কারা এটা একটু বুঝতে হবে। যাদের ওদেশে হচ্ছে না, তাদের কোনো পেশেন্ট হচ্ছে না। তুমি কি যাই বাইরে, আমরা দেশেই প্রচারণা কম হচ্ছে কারণ আমরা ওভারলোডেড কিন্তু আসলে। হ্যাঁ, কাজে আমাদের ওরকম প্রচারণা করলে তো আরো জায়গা দিতে পারবো না। ইন্ডিয়া থেকে যারা প্রচারণা করতে আসে তারা কিন্তু সেই লেভেলের ডাক্তার যাদের নিজের বাড়িতে ভাত নেই, কাজেই অন্য বাড়িতে ওয়ান সর্ট অফ বেগিং আসলে। দিস ইজ নট অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, এটা বন্ধ করা উচিত এবং এটা আমাদের দেশ থেকে রাষ্ট্রীয় একটা আইন থাকা উচিত যে বিদেশি কনসালটেন্টরা এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা প্র্যাকটিস করতে পারবে না, যেটা আমরাও পারি না। বিদেশি আমরা প্র্যাকটিস করতে পারবো না, কিন্তু এটা বন্ধ করা উচিত। এখন তুমি যেটা বলছো যে আল্ট্রাসোনোগ্রাফি বা ইনভেস্টিগেশন এখানে পাঠায় ওখানে পাঠায়, সেটা পারভিন আপা যেটা বললেন, আমাদের অনেক গাইনোকোলজিস্ট হচ্ছে, শুধু বিএসএমএম না, ঢাকা মেডিকেল কলেজেও সেম কোর্স হচ্ছে। এবং এখানে তারা 3 বছরের একটা কোর্স করে তারা যথেষ্ট জ্ঞান অর্জন করে, যথেষ্ট পড়াশোনা করে একটা কঠিন পরীক্ষার মাধ্যমে তারা পাশ করে আসছে। এবং যে পাশ নাও করে তাকে আমি বলবো সেও যথেষ্ট জ্ঞান, কিন্তু জ্ঞানলব্ধ, সে সবকিছুই সে শিখছে, দেখছে। তো তারা যেখানে বসে, আমি সবসময় ওদেরকে বলি যে তোমরা একটা আল্ট্রাসাউন্ড মেশিন নিজেরা কিনে নাও, বা যেখানে বসো তাকে বলো যে সেখানে যেন একটা আল্ট্রাসোনোগ্রাফির ব্যবস্থা করে। টিভিএস ছাড়া ইনফার্টিলিটি পেশেন্ট ম্যানেজমেন্ট হয় না, কখনই না। টিভিএস একটা আল্ট্রাসোনো মানে মেডিসিনের স্টেথোস্কোপের মতো। একজন ফিজিশিয়ান যেমন স্টেথোস্কোপ ছাড়া চলতে পারেন না, একজন স্পেশালিস্ট একটা টিভিএস ছাড়া চলতে পারবেন না। কারণ টিভিএস দিয়ে আমরা ওভারি ইউট্রাসের সাথে কথা বলি, তার ইউট্রাসটা কেমন আছে, ওভারিটা কেমন আছে, ফেলোপিয়ান টিউবস ডাইলেটেড কিনা সবকিছু দেখতে পাই। এন্ডোমেট্রিয়াল লাইনিং কেমন, সেখানে প্রেগনেন্সির সম্ভাবনা কেমন আছে, এটা যদি আমরা না বুঝি, যে ফলিকুলার মনিটরিং এর সময় শুধু ফলিকুলার সাইজ কিন্তু দেখি না, ফলিকুলার সাইজ বড় হওয়ার সাথে সাথে তার এন্ডোমেট্রিয়াল বেডটা তৈরি হলো কিনা সেটাও দেখার ব্যাপার আছে। কাজে এইসব মনিটরিং করেই আমরা স্টিমুলেশন, নর্মাল স্টিমুলেশনটাও বুঝতে পারি। কাজে এটা করা উচিত। লেভেল অফ ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি অনলি 10% পেশেন্টের কিন্তু আইভিএফ লাগে, এআরটি টারশিয়ারি লেভেল, কিন্তু সেকেন্ডারি লেভেলের ট্রিটমেন্ট কিন্তু 90%। এই সেকেন্ডারি লেভেলের ট্রিটমেন্ট 90% যে কোনো ওবিজিএন স্পেশালিস্ট করতে পারে, কিন্তু ওই পর্যন্ত করতে হলে একটু ডেডিকেটেড থাকতে হবে। সেই জন্য যারা ফার্টিলিটি স্পেশালিস্ট তাদের একটু সিরিয়াসনেসের পর্যায়ে গেলে, যেমন সেকেন্ডারি লেভেলের ওবিজিএনরা স্টিমুলেশন দিক ঠিক আছে, কিন্তু কিছু কিছু কেস কিন্তু তাদের দেওয়া উচিত না। যেমন এন্ডোমেট্রিওসিস যদি একবার সার্জারি হয়ে যায়, সেকেন্ড টাইম যদি সিস্ট হয় স্ট্রেট টারশিয়ারি লেভেল পাঠায়। আমি যেটা মনে করি এতদিনের পেশেন্ট দেখার অভিজ্ঞতা থেকে, যে সেকেন্ডারি লেভেলের গাইনোকোলজি যারা
আইভিএফ পর্যন্ত করে না, তারা কিন্তু জানে না যে এই পেশেন্টের আইভিএফ এর স্টিমুলেশন দিলে কেমন এক পাওয়া যায়, তারা জানে না বলে তারা এই পেশেন্টকে হ্যান্ডেল করে, আবার সার্জারি করে। কাজে ফার্স্ট টাইম যদি এন্ডোমেট্রিওসিসে ফার্স্ট অপারেশনের পরে তার প্রেগনেন্সি না হয়, তাদেরকে স্টেট টারশিয়ারি লেভেলে পাঠিয়ে দেওয়া উচিত। লো এএমএইচ স্টেট টারশিয়ারি লেভেলে পাঠিয়ে দেওয়া উচিত। সিভিয়ার অলিগোস্পার্মিয়া, অ্যাজিওস্পার্মিয়া স্টেট টারশিয়ারি লেভেলে পাঠিয়ে দেওয়া উচিত। এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো বাইলেটারাল টিউবাল ব্লক, হ্যাঁ, তাদেরকে স্টেট টারশিয়ারি লেভেলে পাঠিয়ে দেওয়া। সিভিয়ার পিআইডি যদি থাকে, যে তার বাইলেটারাল হাইড্রোসালপিংস বা পিআইডি সাইন্স সিমটমস আছে, তাদেরকে স্টেট টারশিয়ারি লেভেল পাঠিয়ে দেওয়া উচিত। কাজে সেকেন্ডারি লেভেল গাইনোকোলজিস্ট অনেকখানি ম্যানেজ করতে পারে, যেমন সে পিসিও ড্রিলিং করবে, কোনো অসুবিধা নাই, আইইউআই করবে, কোনো অসুবিধা নাই, সে এন্ডোমেট্রিওসিসের প্রিলিমিনারি ট্রিটমেন্ট দিবে, সে ফার্স্ট টাইম সার্জারি করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু একটু যখন পেশেন্টটা তার প্রবাবিলিটিটা কমে যেতে থাকে, তখন আমার মনে হয় যে টারশিয়ারি লেভেল পাঠিয়ে দেওয়া উচিত, কারণ টারশিয়ারি লেভেলে যারা কাজ করে তারা ডেডিকেটেড এই ব্যাপারে। তো এইটা আমাদের সেই জায়গায় ম্যাডাম টারশিয়ারি লেভেলে একটু ডেডিকেটেড কোনো ফোকাস গ্রুপ তৈরি করা যায় কিনা? কারণ ধরুন যিনি 5 থেকে 8টি সিজার একদিনে করেন, আপনি যে লো এমএইচ এর কথা বললেন কমে যাওয়া, বা একটা ডিটেল ওয়েতে সময় দিয়ে একটা ইনফার্টিলিটি রোগীকে ইভালুয়েশন করা, এটি তো আসলে তার পক্ষে সম্ভব নাও হতে পারে। আমি মনে করি, আমি যে বললাম যে টারশিয়ারি লেভেলে ডেডিকেটেড থাকে, বললাম থাকা উচিত। হ্যাঁ, আমি যেমন গত 20 প্রথম থেকেই আমি জেনারেল, আমাকে পেশেন্টরা অনেকে প্রশ্ন করে আপনি কি হিস্টেরেক্টমি করতে পারেন, মানে কোনো গাইনি পেশেন্ট, আমি অন্য কোনো গাইনি পেশেন্ট দেখি না। অবস পেশেন্টও খুবই লিমিটেড পেশেন্ট আমি ফলো আপ করি। প্রেগনেন্সি হলেই তাদেরকে রেসপেক্টিভ গাইনোকোলজিস্টের কাছে পাঠিয়ে দিই, তার এরিয়ার গাইনোকোলজিস্টের কাছে পাঠিয়ে, অবস্টেট্রিক্সের কাছে পাঠিয়ে দিই। কোনো অ্যান্টিনেটাল চেক আপ, কিছু কিছু হাই রিস্ক যেগুলো আমি মনে করি যে আমার কাছে থাকলে ভালো হবে, সেটা বাদে আমি সব কিন্তু এদিক সেদিক রেফার করে দিই। কাজে ডেডিকেটেডলি না করলে এই ইনফার্টিলিটি কিন্তু ট্রিটমেন্ট উত্তর কিন্তু তার অনেক মলিকুলার লেভেল হচ্ছে। যেমন এখন লো এমএইচ এর পেশেন্ট বা ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে, অনেক, খুব ইয়াং মেয়েদেরও এমএইচ প্রচুর পরিমাণে কমে গেছে, এবং উইদাউট এনি হিস্ট্রি, তাদের কোনো সার্জারি হিস্ট্রি নাই বা কোনো প্রিভিয়াস কোনো হিস্ট্রি নাই, তাদেরও কমে গেছে। এদের কিন্তু এখন অন্যরকম ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। একটি প্রশ্ন এই মধ্যে পেয়ে গেলাম, আমাদের একজন স্টুডেন্ট প্রশ্নটি পাঠিয়েছে যে প্রচুর জেনারেল প্র্যাকটিশনাররা ইনফার্টিলিটি কেস ডিল করে, এটি পাওয়া যায়, তো তাদের জন্য কি সুনির্দিষ্টভাবে কোনো নীতিমালা দিয়ে দেওয়া যায় কিনা, বা জিপিদের নিয়ে কোনো আয়োজন করা যায়? এটা আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিনের স্পষ্ট গাইডলাইন আছে যে কোনো এমবিবিএস ডক্টর পেশেন্টদেরকে ওভুলেশন ইন্ডাকশন দিতে পারবে উইথ ক্লোফিনসেটেড এন্ড লেপ্টোজোল অনলি ফর 4 মান্থস, এবং সেই পেশেন্ট হতে হবে লেস দেন 35 ইয়ার্স অফ এজ, ফিমেল পার্টনার, সিমেন অ্যাবসলিউটলি নর্মাল থাকতে হবে। যদি 35 এর নিচে হয় এবং সিমেন নর্মাল থাকে, তাদেরকে উইথ অর উইদাউট মনিটরিং 4 মান্থস দিবে। 4 মান্থসের মধ্যে প্রেগনেন্সি না হলে রেফার করবে সেকেন্ডারি লেভেলে। সেকেন্ডারি লেভেলে ওবিজিএন স্পেশালিস্টরা দেখবে, তারাও দেখবে 35 এর নিচে ফিমেল পার্টনার, এবং সিমেন অ্যানালিসিসে যদি 10 মিলিয়ন থাকে তাদেরকে আইইউআই করতে পারবে এই পর্যন্ত। তার নিচে আমার দুঃখের জায়গা হচ্ছে যে এই ইনফরমেশনটা তো অনেকেই জানে না, অনেক স্পেশালিস্টই জানে না, তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় ডিসেমিনেট করার জন্য আরো মনে হয় অনেক কাজ, অনেক আয়োজন করার প্রয়োজন আছে। ম্যাডাম, আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু মরিয়ম ফারুকীর সাথে ম্যাডাম আপনাকে নিচ্ছি, একটু আনমিউট করতে হবে নিজেকে। আমি আসলে যেটি জানতে চাই, পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে একটি অবহেলা এই দেশে আছে, এবং আমরা এমনও অনেক কেস দেখেছি, এবং আপনাদের জীবনে আপনারা আরো অনেক বেশি দেখেছেন, যে ওভুলেশন ইন্ডাকশন বছরের পর বছর পেয়েছে, মেয়েটির ল্যাপ্রোস্কোপি হয়ে গেছে, পুরুষ যে পার্টনারটি আছে তিনি টেস্ট করাচ্ছেন, এবং একটা সময় দেখা গেল তার অ্যাজোস্পার্মিয়া আছে। এর মধ্যে এমনও হিস্ট্রি আছে কেউ 2-3টা বিয়েও করে ফেলেছেন, কারণ ওই মেয়েকে দিয়ে হয়তো প্রেগনেন্সি হবে না, আরেক জায়গায় হবে। এই জায়গাটিতে আমরা তো ট্রাভেল ফেস করি কেন? অনেক অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি আছে যারাও সিমেন অ্যানালাইসিস দিলে করতে চায় না, হাজবেন্ডকে ট্রিটমেন্ট দিলে করতে চায় না। আমি এমনও দেখেছি বেশ ধনী ফ্যামিলি হাজবেন্ডের টেস্টের জন্য স্ত্রীকে নানানভাবে টর্চার করছে, এমনও হিস্ট্রি আমরা শুনি। সেই জায়গাটিতে আপনি যদি বলেন যে এটি কি আসলে একেবারেই ম্যান্ডেটরি টেস্ট, নাকি এটি ছাড়াও বন্ধ্যাত্বের কিছু সময়ের জন্য চিকিৎসা দেওয়া যেতে পারে? ধন্যবাদ ডক্টর শারমিন। সবাইকে সালাম জানাচ্ছি, স্যারকে আপাদের সালাম জানাচ্ছি, দর্শকদের সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবসে। আর একটা জিনিস স্যার যেটা বললেন আমাদের, যে আমাদের সামাজিক ইয়েটা ছিল যে মহিলারা দায়ী, মহিলাদের উপর নির্যাতন, সামাজিক সবকিছু করা হতো, কিন্তু আমার এতদিনে করে এসে এখন মনে হচ্ছে যে অনেকদিন ধরে দেখছি, তো এখন মনে হচ্ছে যে মহিলারা প্রথম আসলেই একটা কাপল, কিন্তু প্যারালাল ভাবে দুজনেরই ইনভেস্টিগেশন করা উচিত একই সাথে দুজনকে,
এবং সবচেয়ে সিম্পল টেস্ট যেটা আমরা ছেলেদের জন্য বলে থাকি সিমেন অ্যানালাইসিস। তো এখন যেটা আমার মনে হয় যে মহিলাদের অনেক টেস্ট করি আমরা, নর্মাল ব্লাড টেস্ট করি, ইনভেস্টিগেশন করি, আলট্রাসোনোগ্রাম করি, টেস্ট করি, কিন্তু মেইল আসলোই না। তারপরে যখন করে অনেকদিন পর একটা করে আসলো, কোথাও বললো দেখা যাচ্ছে সিমেনাস পাওয়ামে নাই, কিন্তু উনি হয়তো দেখা যায় যে ওই ভদ্রলোক হয়তো আগে কোথাও করেছেন, হয়তো উনি জানেন যে ওনার সিমেন্টটা ভালো না, এই জন্য উনি একটা লুকিয়ে টুকিয়ে বেড়ান। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সেই ছেলে বা সেই পুরুষের জন্য কিন্তু আমার তখন সিম্প্যাথি বেশি হয়, যে আপনি এটাকে কেন লুকিয়ে রেখেছেন, এটা কেন বুঝতে পারছেন না, বা এটাকে কেন লজ্জা মনে করছেন, এটার যে ট্রিটমেন্ট আছে, নানা দিক ট্রিটমেন্ট আছে সেইটা। কাজে এতদিন আমরা মনে করতাম যে মেয়েরা এই দিক দিয়ে অনেক নিগৃহীত হচ্ছে, মানে প্রথমে মেয়েকে দায়ী করা হয় এইভাবে, কিন্তু ইনভেস্টিগেশনের দিক দিয়ে দেখলে আমার এখন মনে হয় যেন ছেলেদেরটা অনেক পিছিয়ে গেল। তাহলে ছেলেদের ইনভেস্টিগেশন, ছেলেদের ডায়াগনোসিস করা, ছেলেদের ট্রিটমেন্টে। ম্যাডাম, একটা প্রশ্ন এর মধ্যে আমার কাছে চলে এসেছে, যারা মিডল ইস্ট থেকে আসে তাদের কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমেনে প্রবলেম পাওয়া যায়, হয় অলিগোস্পার্মিয়া, নতুবা ইনফেকশন, নতুবা আরো কোনো সমস্যা, এটার কোনো কোরিলেশন আপনারা পান কিনা? মিডল ইস্ট থেকে? জি, আচ্ছা, মিডল ইস্ট থেকে একটা হতে পারে, অলিগো হতে পারে, ওনারা হয়তো কোনো গরম জায়গায় কাজ করেন, কাজের ক্ষেত্রের জন্য হতে পারে। আর ইনফেকশন সাধারণত এসটিডি টাইপের ইনফেকশন কিন্তু মিডল ইস্ট থেকে মোটামুটি কম হয়, অত বেশি হয় না। অন্যান্য যেটা আমরা পাই অলিগোস্পার্মিয়া পাই। আরেকটা হলো যে আমরা ওই সিমেন অ্যানালাইসিসটা, যেমন ঠিক এসেই উনি সিমেন অ্যানালাইসিস করে ফেললেন, যেটা হতো অনেক দিনের একটা, বাইরে থেকে এসে উনি ওই দিনই সিমেন অ্যানালাইসিস করে ফেললেন, একটা হয়তো বিরাট গ্যাপ ছিল, কাজে দেখা যায় সে ওটা কারণে হতে পারে। জি, হ্যাঁ। আপনাকে ধন্যবাদ ম্যাডাম, আমি আসবো আপনার কাছে আবার। আমি এখন দর্শকদের প্রশ্ন নেওয়া শুরু করবো, প্রত্যেকেই উত্তর দেবেন, কিন্তু অন্য কেউ যদি যুক্ত করতে চান যুক্ত করতে পারবেন। আমি স্যারকে দিয়ে শুরু করছি। স্যার, আমার কাছে পাপিয়া আক্তার যে প্রশ্নটি জানিয়েছেন স্যার, যে ওনার এক পাশের ওভারি নেই এবং যে পাশের ওভারি আছে সে পাশের ওভারি যে টিউবটি আছে সেটি ব্লক, তার পক্ষে কি নর্মালি কোনোভাবে প্রেগনেন্সি হওয়া সম্ভব আছে কিনা? স্যার, একটু ডিস্টারবেন্স আবার বলো। এক পাশে ওভারি নেই আর একটু বলো আবার প্রশ্নটা। পাপিয়ার এক পাশে ওভারি নেই আর যে পাশে ওভারি আছে সে পাশে টিউব ব্লক। স্যার শুনতে পাচ্ছেন? জি, ইন্টারনেটে প্রবলেম আছে মনে হয়। স্যার কি শুনতে পাচ্ছেন? আপনাকে স্যার শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। স্যার আপনি শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার মনে হয় একটুখানি সমস্যা হচ্ছিল, আমি একটু লাইনটা চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আসেন, আমি একটু রাশিদা ম্যাডামকে বলবো এই প্রশ্নটার উত্তর দিতে। এখন শোনা যায়? জি স্যার শোনা যায়, শুনতে পাচ্ছি। স্যার, পাপিয়া প্রশ্ন করেছে তার বয়স 28 বছর, তার এক পাশের ওভারি নেই, আরেক পাশে ওভারি আছে কিন্তু সে পাশে টিউব ব্লক, তো নর্মাল প্রেগন্যান্সি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা স্যার? এক পাশে ওভারি নাই কেন সেটা আগে জানতে হবে। ওনার অপারেশন হয়েছে, ওভারিয়ান টিউমার ছিল সেজন্য অপারেশন হয়েছে স্যার। আচ্ছা, এখন একদিকে তার ওভারি আছে, সেই দিকে টিউব বন্ধ, তো এই ক্ষেত্রে তো আসলে যেটা আইডিয়ালি করা উচিত সেটা হলো যে তার আইভিএফ করা উচিত। কারণ যেদিকে ওভারি আছে আমরা যদি ওষুধ দেই ডিমটা হয়, তাহলে ওই দিকে টিউব বন্ধ থাকলে তো আর ডিমটা ক্যারেট হবে না। তো সুতরাং এইখানে কোনো সময় এমন হয়, বলে যে মানে আরেক দিকে টিউব দিয়ে ডিমটা ঢুকতে পারে, কিন্তু এখানে সেই সম্ভাবনাও নাই। যদি ওভেরিয়ান টিউমারের জন্য ওভারি রিমুভ করা থাকে, অবশ্যই তার টিউব ওই দিকে রিমুভ করা হয়ে গেছে আর এইটা বন্ধ। এখন যেটা আইডিয়াল হলো, সে যদি এফোর্ড করতে পারে সবচেয়ে ভালো হলো তার আইভিএফ করা। তার বয়স কম আছে এবং সাকসেসের চান্স বেশি। আরেকটা অল্টারনেটিভ আছে, আমরা চেষ্টা করতে পারি এই টিউবটা খোলা। তো টিউবটা খুলতে গেলে সেটা ডিপেন্ড করে কোন জায়গায় ব্লক আছে তার উপরে। প্রক্সিমাল ব্লক হলে আমরা হয়তো ক্যানুলেশন করতে পারি, ডিস্টাল ব্লক হলে আমরা টিউবোপ্লাস্টি করতে পারি, কিন্তু এই সমস্ত অপারেশনের পরেও সাকসেস রেট কিন্তু আইভিএফ এর চেয়ে অনেক কম। সুতরাং আমি বলবো তারা যদি এফোর্ড করতে পারে, দে শুড গো স্ট্রেট অ্যাওয়ে ফর আইভিএফ। জি স্যার, আরেকটি প্রশ্ন আপনার জন্য নিচ্ছি। মুনিয়া রহমান আমাদেরকে প্রশ্ন করেছে, তার বয়স 27 বছর,
তিনি যতবারই প্রেগনেন্সি নিয়েছেন ততবারই প্রেগনেন্সি লস্ট হয়ে গেছে, এ নিয়ে 3বার লস্ট হয়েছে। এখন গত 2 বছর ধরে আর কোনোভাবেই কনসিভ করতে পারছেন না। ডাক্তার তাকে লেট্রোজোল দিয়ে ট্রিটমেন্ট দিয়েছেন, প্রায় 8 মাস হলো, কিন্তু তার জরায়ুতে একটি টিউমার আছে, তার সাইজ হচ্ছে 7 সেন্টিমিটার এবং বলছে এটি পোস্টেরিয়রলি কম্প্রেস করে রেখেছে। এখানে আসলে উনি কি করবেন? উনি জানতে চাচ্ছেন যে এই টিউমারটি তো ওনার গত 1 বছর ধরে আছে এবং চিকিৎসক 8 মাস ধরে লেট্রোল দিয়ে চিকিৎসা দিয়েছেন। এখন কি এভাবেই কি হবে ট্রিটমেন্ট, নাকি এখানে অপারেশনের প্রয়োজন আছে? না না, এটা আসলে এই টিউমারটা তার বন্ধ্যাত্বের কারণ হতেও পারে, নাও হতে পারে। তো সুতরাং তার পরপর 3টা অ্যাবর্শন হয়েছে। এক একটা অ্যাবর্শনের পরে ইনফেকশন হওয়ার রিস্ক কিছুটা বাড়ে। এমনও হতে পারে যে তার টিউবও ব্লক হয়ে আছে, সেইখানে কিন্তু টিউমার রিমুভ করলে কোনো লাভ হবে না। তা আমি যেটা করব, ওকে বলবো যে প্রথমে তার টিউবাল অ্যাসেসমেন্টটা করতে হবে। টিউবাল অ্যাসেসমেন্টটা করতে হবে। টিউব ভালো থাকলে আমরা হয়তো ওভুলেশন ইন্ডাকশন দিতে পারি, আইভিআই করতে পারি। কিন্তু যেহেতু তার টিউব বন্ধ বলছে ওরা, যদি জেনুইনলি বন্ধ হয় তাহলে কিন্তু আইভিএফ ছাড়া কিছু করার মতো নাই আসলে এই পেশেন্টের। জি জি, নিশ্চয়ই পেশেন্ট উত্তর পেয়েছে। স্যার আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো, আমি একটু রওশন ম্যাডামের সঙ্গে যুক্ত হচ্ছি। ম্যাডাম, 32 বছরের সকিনা আমাদেরকে জানিয়েছে তার অ্যাডেনোমায়োসিস আছে এবং সে যতবার চেষ্টা করছে ততবারই আসলে কনসিভ করতে পারছে না। এক্ষেত্রে অ্যাডেনোমায়োসিসকে আগে চিকিৎসা লাগবে, তারপরে কনসিভের চিকিৎসা হবে কিনা? তার বয়স 32 বছর হয়ে গেছে। আমি যে একটু আগে যে রাশিদারা বললো যে আসলে এই বারবার বয়সটা যখন একটা বিরাট ব্যাপার, 35-এর পরে বলেছে যে 35-এর আগে আমরা চেষ্টা করবো না। অ্যাডিনোমায়োসিস যদি হয়ে থাকে আমার মনে হয় সে অনেকদিন ধরে চেষ্টা করছে, এটা টারশিয়ারি কেয়ার লেভেলে পাঠিয়ে দিয়ে চিকিৎসাটা করা উচিত। আমরা যেখানে টারশিয়ারি কেয়ার চিকিৎসা হচ্ছে তাকে সেখানে এখন যাওয়া উচিত এবং সেইভাবে উন্নত চিকিৎসাটা পর্যায়ে যাওয়া উচিত। তারা এখনই আবার বারবার করে। ম্যাডাম, তাহলে একটু যদি অভিযোগ নেই, একজন স্টুডেন্ট আমাদেরকে জানিয়েছে 18 কোটির জন্য 10 থেকে 12টা সেন্টার, টারশিয়ারি সেন্টারের সংখ্যাও তো কম, এটি কি বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করেন না? অবশ্যই আমরা সেজন্যই মনে করি যে যদি আমি বলছিলাম আমার প্রথম বক্তব্যে যে আসলে উত্তরসূরিরা আমাদের আরও এগিয়ে আসবে, আমাদের সাথে আরও এগিয়ে আসবে এবং এইটা একটা স্পেসিফিক করে নেওয়া দরকার যে আমি এই চিকিৎসাটাই ডেডিকেট, যেটা রাশিদা বারবার বলছিল, ডেডিকেটেড হওয়া দরকার যে আমি চিকিৎসাগুলোকে ডেডিকেট করবো এবং মানুষের কিন্তু খুবই প্রয়োজন। যেটা বলছে যে 10 to 15% কেসে শুধু লাগে, কিন্তু তারপরে সেই 10 to 15%-এর জন্য তো আমাকে দিতে হবে জায়গাটা। সেই জন্যই আমাদের কিন্তু মনে হয় যে আমি সেটাই তাদের কাছে অনুরোধ করেছিলাম যে তারা একটা ইনস্টিটিউট আরও ইনস্টিটিউট করার জন্য তৈরি করে দিক মানুষকে। সেই সব কিছু করবে আর সেটা ওভারলোড হয়ে গেছে, কিন্তু সেই সব তো করতে পারবে না। সেই জন্য যারা তাদেরকে তৈরি করে আরও এগিয়ে দেওয়া উচিত যে আমরাও চাই, সরকারের কাছেও কিন্তু আমরা সহায়তা পাচ্ছি। আমরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে করেছি। আমাদের কাছে একজন সাংবাদিক প্রশ্ন রেখেছেন, তার প্রশ্নটি নিতে চাই। তিনি যেটি জানাতে চাচ্ছেন যে কোন কোন সেন্টারে আসলে কি কি চিকিৎসা হয়, এটি কেন লিফলেট আকারে আপনারা প্রকাশ করেন না? উনি একটি প্রশ্ন রেখেছে। যদি এমন হয় যে 15টি সেন্টার পুরো বাংলাদেশে যেই চিকিৎসাগুলো হচ্ছে, সেটির কেন লিস্ট সাধারণ মানুষ জানতে পারে না? সেটা কিন্তু আমার মনে হয় সাংবাদিকদের উচিত, মিডিয়ারও একটু বিরাট ভূমিকা নেওয়া উচিত যে আজকে তোমরা করছো যে মানুষ জানতে পারছে। মিডিয়ার একটা বিরাট দায়িত্ব। আমরা অনেক সময় মনে করি যিনি হয়তো রাশিদা বা পারভি যারা টারশিয়ারি কেয়ার সেন্টার আছে বা যারা আমরা চিকিৎসা দিচ্ছি, কেউ কিন্তু আমাদের পাবলিসিটি করাটাও কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো দেয়, যেটা আমরা দেখলাম যে বাইরে থেকে সে পাবলিসিটি করে। হ্যাঁ, জানাতে হবে, একদম যে আমরা বলি যে মুখ বন্ধ করে রাখলে হবে সেটা কিন্তু না। আজকাল মানুষ কিন্তু জানতে পারছে কোথায় কোথায় চিকিৎসা হচ্ছে। তবে মিডিয়ারও কিন্তু একটা দায়িত্ব আছে, সাংবাদিকদেরও দায়িত্ব আছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ করবে, তারা মিডিয়াতে দিবে, সেগুলো কিন্তু তারাও বলতে পারে। জি, আমার কাছে মনে হয় এই ধরনের প্রচারণা আরো বাড়তে পারে। আমি তো রাশিদা ম্যাডামের সঙ্গে যুক্ত হচ্ছি এখানে। ম্যাডাম, অনেকেই বলেছেন যে ইন্ডিয়াতে চট করে কোন আইভিএফ সেন্টার দিয়ে দেওয়া যায়, একেবারে আনাচে কানাচে, বা আজকে যে ডিপ্লোমা করলো ইনফার্টিলিটি সে হয়তো 1 সপ্তাহের মধ্যে একটা সেন্টার দেয়। আমাদের দেশে এত কঠিন কেন? এবং আমাদের যারা নতুন ফেলো বের হচ্ছে তাদের আসলে কাজ করার জায়গায় খুব সীমাবদ্ধতা আমরা দেখি, খুব বেশি সেন্টারে এন্ট্রান্সও তাদের হয় না। এই জায়গাটিতে সমস্যা কোথায় দেখেন? প্রথমে যে প্রয়োজনের কথা যখন বলেছিলে, আমি মনে করি 200 কনসালটেন্ট হওয়া উচিত, ডেডিকেটেড ইনফার্টিলিটি কনসালটেন্ট হওয়া উচিত আমাদের দেশের যে পরিবার পেশেন্ট আছে, কমপক্ষে 200 আমি মনে করি। আচ্ছা, তুমি যেটা বললে যে ইন্ডিয়াতে একজন এমআরআইয়ের কাছে শুনেছি যে পারভিন আপা বোধহয় বললেন যে 500 সেন্টার ওখানে আছে, কিন্তু সে বললো যে রিয়েলি আইডিয়াল সেন্টার আছে লেস দেন 100। আনাচে কানাচে করছে বটে, বাট একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কন্ট্রোল অফ ল্যাব সেটা যদি বলো তাহলে যত্র খোলাটা ইট ইজ নট সো ইজি আসলে। তারপরেও ওদের জন্য একটা ওদের দেশে কিন্তু বহু জিনিস নিজেরা তৈরি করে। ওদের যেমন আমরা দেখো, আমরা CO2
যেটা সিও তো ট্রাইগ্যাস ইউজ করতে পারছি না, আমরা ট্রাইগ্যাসের ইনকিউবেটর পড়ে আসি, ইউজ করতে পারছি না। সিঙ্গাপুর থেকে 2টো সিলিন্ডার এনেছি 3 লাখ টাকা দিয়ে, এবং সেইটার খরচ যদি পেশেন্টের ঘাড়ে ফেলি তাহলে পেশেন্ট করতে পারবে না। তারপরে আনার সম্ভব হয় না, সেই ইনকিউবেটর পড়ে আছে। দেয়ার ইজ নো ট্রাইগ্যাস ইন আওয়ার কান্ট্রি, এবং আনাতেও পারছি না। কিন্তু ইন্ডিয়াতে ওদের নিজেদের আছে, ওদের ড্রাগ তৈরি হয়, ওদের ডিসপোজেবল তৈরি হয়, ওদের অনেক জিনিস নিজে, অত বড় দেশ তো, তাদের তো কিছু একটা হওয়া মাত্রই তাদের মানুষজন তৈরি করে ফেলে। আমাদের জন্য তো কেউ সেই রাস্তা ইজি করে দিচ্ছে না, আমাদের সব ইম্পোর্ট করতে হচ্ছে। দ্যাট ইম্পোর্ট ইজ নট সো ইজি। একটা মিডিয়া আনতে, কিছু কিছু মিডিয়া আছে জাপান থেকে, যে ওভারিয়ান টিস্যু ফ্রিজিং মিডিয়া আমি কি কষ্ট করে আনাচ্ছি, জাপান থেকে ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ান ডিলাররা আমাদের কাছে পাঠায়, সেটাও আপ টু কলকাতা থেকে আমাকে পার্সোনালি আনাতে হয়। এই হার্ড রোড দিয়ে কজন কাজ করতে পারবে? কাজে এই কঠিন রাস্তা দিয়ে কাজ যাদের নেশার মতো আছে তারাই করতে পারে। প্রবলেম হলো সেটা, আমাদের সেন্টার করা তো ইজি না, জড়ো করা এবং চালানো, এটা একটা কারণ যত্র সেন্টার না হওয়া। জি, আমি একটু সুফিয়া খাতুনের একটি প্রশ্ন নিতে চাই আপনার জন্য। তিনি জানিয়েছেন 9 বছর ধরে প্রেগন্যান্সির চেষ্টা করছেন, তার পিসিও আছে, কিন্তু তার AMH লেভেল 0.89, তার কোনো ধরনের কোনো অপারেশন হয়নি, উনি আসলে কি করবেন? পিসিও AMH 0.89 কখনোই হতে পারে না, নেভার। AMH রিপোর্ট ভুল। হ্যাঁ, AMH কিন্তু ভেরি ভেরিয়েবল। তুমি একই পেশেন্টের ব্লাড যদি 3টা ল্যাবে পাঠাও, একই দিনে 3 রকম রিপোর্ট আসবে, এবং কোনোটা খুব খারাপ, ভালো। AMH এর রিপোর্ট খুবই ভেরিয়েবল, সে রিপিট করতে পারে অন্য কোথাও। যদি পিসিও হয় কখনোই 0.8 হবে না, 8 হতে পারে, বাট নট 0.8। এখন আমরা কোনটিকে আসলে মেনে নিব? আল্ট্রাসাউন্ড রিপোর্টটা ভালো মেনে নিব, না AMH রিপোর্টটা ঠিক আছে? কোনটিকে আসলে? আল্ট্রাসাউন্ডের পিসিও পেশেন্টের ফলিকেল চোখে দেখা যায়, আমি দেখছি মাল্টিপল ফলিকেল, অ্যান্টারফলিকেল কাউন্ট একটা ওভারিয়ান রিজার্ভ টেস্ট। কিন্তু মাল্টিপল ফলিকেল যদি দেখি, গোল্লায় যাকে AMH, আমি AMH কে পাত্তা দিব না। তাহলে ফলিকুলার কাউন্ট যখন বেশি আছে তাহলে সে একটা ভালো পেশেন্ট, গুড ওভারিয়ান রিজার্ভ। সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ডে যদি পিসিও থাকে, কারো AMH রিপোর্ট যদি দুটো ল্যাবেও এরকম কম পাই, সেক্ষেত্রে ওভুলেশন ইন্ডাকশন বা তার পরবর্তী চিকিৎসাগুলোর অপশন কি তার জন্য ওপেন থাকে? ডেফিনেটলি। সে যদি রিয়েলি পিসিওর পেশেন্ট হয়, তাকে ওভুলেশন ইন্ডাকশন দেওয়া যাবে। মেবি যে তার ওরাল ড্রাগে না হতে পারে, ইনজেকশন লাগতে পারে, কিন্তু কোনো প্রবলেম না। আমি পিসিও হলো এগের খনি, তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, তাদের রিপ্রোডাক্টিভ লাইফও অনেক লম্বা, কাজে তাদের কোনো না কোনো সময় প্রেগনেন্সি হবেই। জি, আমি আসবো আপনার কাছে। প্রফেসর পারভিন ম্যাডাম, আপনার জন্য যে প্রশ্নটি রেখেছি, তিনি জানতে চাচ্ছেন আল নোমান, তার বয়স 32 বছর, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, অলিগোস্পার্মিয়া তার আছে, তার কথা এটি কি চিকিৎসায় ভালো হবে নাকি এটি আরো খারাপের দিকে যাবে? এবং তার TSH, ডায়াবেটিস এগুলোর কোনো সমস্যা নেই, এবং ওনারা দ্রুত কনসিভ করতে চাচ্ছেন। এখানে আসলে কিছু আরো ইনভেস্টিগেশন করা দরকার, কারণ কিছু মানে আমি অনেক পেশেন্টেরই কিন্তু অলিগোস্পার্মিয়া কে ইমপ্রুভ করতে দেখেছি, এবং স্পন্টেনিয়াস প্রেগনেন্সিতে মানে চেষ্টা তারা একসঙ্গে থাকতে থাকতেই প্রেগনেন্সি হয়ে গেছে। ভদ্রলোক যেহেতু বেশি দিন থাকবে না দেশে, তার ওয়াইফের ইভ্যালুয়েশনটাকে বুঝে তাকে তার ডিফিসিয়েন্সি কোথাও কোথাও আছে কিনা, হ্যাঁ, এরকম তুমি বললে যে থাইরয়েডে কোনো সমস্যা নাই, অনেক ছেলেদের কিন্তু থাইরয়েডেও প্রবলেম থাকে। আরো কিছু জিনিস নিয়ে আমি কাজ করছি, সেগুলোতে কিন্তু রিমার্কেবল ইমপ্রুভমেন্ট পাচ্ছি উইথ সাপ্লিমেন্টেশন। তো সেইগুলো আমি সায়েন্টিফিক লিটারেচার নিয়ে আসার পরে আমি কথাটা বলি, কিন্তু আমি পেশেন্টদের ইমপ্রুভমেন্ট পাচ্ছি এবং প্রেগনেন্সি পাচ্ছি। তো তার মানে চিকিৎসায় অলিগোস্পার্মিয়া ভালো হবে। অলিগোস্পার্মিয়া তার থেকেই যায়, তাহলে কিন্তু ট্রিটমেন্ট বাড়াতে হবে। একটা লেভেল আছে যে পর্যন্ত আমরা IUI পর্যন্ত করতে পারবো, যদি তার ওয়াইফের টিউবাল প্যাটেন্সি থাকে। টিউবাল প্যাটেন্সি যদি না থাকে, অথবা অলিগোস্পার্মিয়া এমনই একটা লেভেল যে লেভেলে ইমপ্রুভমেন্ট হচ্ছে না বা হবে না, তাকে ইক্সির জন্য অ্যাডভাইস করতেই হবে এবং করতে হবে, কারণ ভদ্রলোক কিন্তু অল্প কিছু দিনের জন্য আসছেন, এই সময়টা থাকবে না। আমার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য, সেটি হচ্ছে IUI করার আগে কি অবশ্যই টিউবাল টেস্ট দেখে নিতে হবে কিনা, না দেখে করার কোনো উপায় আছে? অবশ্যই। আমি কোনো পেশেন্টকে IUI করি না যতক্ষণ পর্যন্ত আমি কনফার্ম না হই যে তার অ্যাটলিস্ট একটা টিউব প্যাটেন্ট আছে। কিন্তু এখানে আমাদের এখনো আরেকটু সচেতন হতে হবে, কারণ IUI একটা প্রসিডিওর, যে প্রসিডিওরে পেশেন্টের কিছু খরচ হলেও তো হচ্ছে,
তো সেখানে তাদের অনেক পেশেন্ট পেয়েছি আমি যারা বলে আইওআই করে আসছে অথচ বাইলেটারাল টিউবাল ব্লক। তো সেই হিসাবে আমার মনে হয় এখানে আমাদেরকে একটু সতর্ক হতে হবে এবং আমাদের জুনিয়রদেরকেও একটু খেয়াল রাখতে হবে। হয়তো বা তাদেরও হয়তো কিছু সমস্যা আছে, কিন্তু তারপরও এমন কোনো কাজ আমরা করব না যেটা আমাদের দিয়ে খুব ভালো হলো না। হ্যাঁ জি স্যার, যদি শুনতে পান স্যার, আপনার কাছে সরাসরি একটা প্রশ্ন এসেছে, আমি নিতে চাই। স্যার আমি নিব প্রশ্নটা। আচ্ছা স্যার, এখানে একজন বলেছে যে 2 জায়গায় হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করিয়েছে, 2 জায়গাতেই বলেছে 2টো টিউব ব্লক আছে। এরপর ডাক্তার ল্যাপ্রোস্কোপি করেছে, দেখা যাচ্ছে 2টো টিউবই খোলা এবং কোনো ধরনের সমস্যা নেই। তো উনি জানতে চাচ্ছে যে এই রিপোর্টটি আসলে কেন, কারণ ওনার খরচ হয়েছে, কষ্ট হয়েছে, ট্রিটমেন্টটা দেরিও হয়েছে, এটির পেছনে কারণ কি স্যার? এটা কারণ হলো যে আমরা ব্লক 2 রকম বলি, একটা হলো অর্গানিক ব্লক আর একটা হলো ফাংশনাল ব্লক। তো হিস্টেরো যখন আমরা করি অনেক সময় বেশ পেশেন্ট টেনশনে থাকে, তারপরে হিস্টেরো করার সময় কিছুটা ব্যথাও লাগে, তো তাতে স্প্যাজম হওয়ার জন্য অনেক সময় টিউবটা ফাংশনালি বন্ধ হয়ে যায়, ডাইটা টিউবের মধ্যে যায় না, তখন বাইলেটারাল টিউবাল ব্লক চলে আসে। তো এটা পরপর 2 জায়গায় হওয়ার সম্ভাবনাটা কম, সাধারণত এক জায়গায় হয়। আর তখন যদি আমরা ল্যাপারোস্কোপি করি, পেশেন্ট অজ্ঞান থাকে, সেখানে টিউবাল স্প্যাজম হওয়ার সম্ভাবনাটা কম। সুতরাং আমরা সেখানে যদি টিউব টেস্ট করি তাহলে মোর জেনুইন পিকচার পাওয়া সম্ভব। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা স্বাভাবিক, ল্যাপারোস্কোপি আর হিস্টেরোসালফিঙ্গোগ্রাফির মধ্যে অ্যাবাউট 25-30% ডিসক্রিপেন্সি হবেই। তো যেটা হলো আমরা মনে করি যে ডিসক্রিপেন্সি যদি হয়, ল্যাপারোস্কোপি উইল বি মোর রিলায়েবল দেন হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি। এই পেশেন্টের যেটা হয়েছে এটা যে সব অস্বাভাবিক খুব কিছু অথবা ওই সমস্ত ল্যাবরেটরি যে খারাপ তা না, এটা সার্কামস্টেন্সের জন্য হয়েছে। এবং সুখের কথা যে ল্যাপারোস্কোপিতে তার 2টা টিউব খোলা, এটা বন্ধ হওয়ার আর কোনো স্কোপ ওইভাবে নাই, সুতরাং she can try naturally. জি স্যার, আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি আপনার জন্য। আমি একটু বলি যে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফিতে যখন ব্লক আসে ইট মাস্ট বি ভেরিফাইড বাই ল্যাপ্রোস্কোপি। সেকেন্ড টাইম হিস্টেরোস্কোপি আসলে খুব একটা যুক্তি নাই, এটা বুঝতে হবে ক্লিনিশিয়ানদের। হ্যাঁ জি, ইট ইজ ভেরি পেইনফুল টেস্ট। জি, হুমায়রা লিজা আরেকটি প্রশ্ন রেখেছেন স্যার, সরাসরি আপনার কাছে রেখেছেন। সে কিছুটা বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তার বয়স 27 বছর, পরপর 2 বার ওপেন করে স্যার তার ওভারিতে চকলেট সিস্টের অপারেশন করা হয়েছে। এটি একটা করা হয়েছে 2008 সালে, আরেকটা করা হয়েছে 2012 সালে। এরপর একটা বড় গ্যাপ হয়ে গেছে ওনার, এবং উনি বলছেন যে কেন ওনাকে ওপেন করে সার্জারি করা হলো, এটি ওনার একটি প্রশ্ন। এবং দ্বিতীয়ত এখন এমএইচ লেভেল আছে 0.32, যেটি খুবই কম, এবং এক পাশে টিউবাল ব্লক, এ কথা উনি বলেছেন। কোনো বাচ্চা নেই। উনি জানতে চেয়েছেন আইভিএফ ছাড়া ওনার কি আর কোনো অপশন আছে কিনা, হাজবেন্ডের কোনো প্রবলেম নেই, এবং এই মুহূর্তে উনি খুব বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি যে অবস্থা, অপারেশনের জাস্টিফিকেশন এখন আমরা বলতে পারবো না, তবে আমরা চকলেট সিস্ট যদি হয়, এন্ডোমেট্রিওটিক সিস্ট হয়, আমরা আগের চেয়ে অনেক সাবধান অপারেশন করার ব্যাপারে, কারণ ওভেরিয়ান রিজার্ভ বেশ ভালোভাবে কমে যেতে পারে, সেটা আমরা এখন জানি। তবে এমন অবস্থা আছে অনেক সময় হয় যে অ্যাভয়েড করার উপায় থাকে না। 10 সেন্টিমিটার একটা চকলেট সিস্ট যদি নিয়ে আসে, তখন সেইটা নিয়ে বসে থেকে কোনো লাভ নাই, তার প্রেগনেন্সিও হবে না। সুতরাং অপারেশন সেখানে হয়তো করতেই হবে। কিন্তু একটা পেশেন্ট যদি 5-6 সেন্টিমিটার সিস্ট নিয়ে আসে, আমরা হয়তো আগে চেষ্টা করব যে ওই সিস্ট নিয়েই সে প্রেগনেন্ট হতে পারে কিনা। আর যদি তার সিভিয়ার সিমটম থাকে, তখন হয়তো এই সিস্ট নিয়ে অনেক সময় অপারেশন করতে হতে পারে। তাহলে এটা অনেকটা অবস্থার উপরে নির্ভর করবে, সিস্টের সাইজ, সিমটম, বয়স কত ইত্যাদি সবকিছু মিলিয়ে। আমার মনে হয় 2 বার অপারেশন করার আগে, দ্বিতীয়বার অপারেশন করার আগে যিনি করবেন তাকে অত্যন্ত ভালোভাবে চিন্তা করতে হবে যে এই দ্বিতীয় অপারেশনের এফেক্ট তার ফার্টিলিটির উপর কি হতে পারে, জি, দ্বিতীয় অপারেশনের এফেক্ট কি হতে পারে। জি, এবং তার আগে একে ফ্রিজ করার কোনো অপশন আসতে পারে কিনা, এটা আমি সবার থেকে উত্তর নিব। তার আগে স্যার আপনার কাছে আরেকটি প্রশ্ন রেখেছে পাপিয়া আক্তার, সে আপনার একেবারে ডিরেক্ট পেশেন্ট। সে লিখেছে ল্যাপ্রোস্কোপি করেছি টিএ চৌধুরী স্যারের কাছে, আমার হরমোনের সমস্যা আছে, ডিম্বাণু ছোট, আমি 4-5 মাস ওষুধ খেয়েছি, তারপরেও ডিম বড় হচ্ছে না, করোনার জন্য অনেকদিন আপনার কাছে যেতে পারেনি। এখন ওনার জন্য আপনার পরামর্শ কি থাকবে স্যার? বয়স কত?
বয়স হচ্ছে 32 বছর স্যার। ও যদি এফোর্ড করতে পারে আমি বলবো যে ওর আইভিএফ এ চলে যাওয়া উচিত, সেটাই বোধহয় তার জন্য সবচেয়ে ভালো হবে। কারণ ডিম কম থাকলেও হয়তো 2-4টে ডিম আছে, এক্সেসিভ স্টিমুলেশন করে 2-1টা ম্যাচিওর এগ পাওয়া যেতে পারে। তাহলে আমার মনে হয় দেরি না করে তার যদি সে যদি এফোর্ড করতে পারে তার সরাসরি আইভিএফ এ চলে যাওয়া উচিত। এবং উনি জানতে চেয়েছেন আপনার সেন্টার এই মুহূর্তে খোলা আছে কিনা, করোনা যেহেতু চলছে। আমি যখন আছি খোলা আছে। ধন্যবাদ স্যার। আমি একটু সবার কাছে এটি জানতে চাই, মরিয়ম ফারুকী আপনি যদি একটু যুক্ত করেন, এই যে দ্বিতীয় অপারেশনে যাওয়ার আগে বারবার বলা হচ্ছে রিথিং করা, আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স যতগুলো করলাম সবাই বলছে ফার্স্ট সার্জারি শুড বি দ্য বেস্ট সার্জারি, এবং আপনাদের সবার কাছে এই বিষয়ে মতামত চাবো, এখানে দ্বিতীয় সার্জারিতে যাব কি যাব না, এবং তার আগে এগকে কালেক্ট করে রাখা পেশেন্টের প্রোফাইল বুঝে, এই অপশনগুলো আসলে কতটুকু আমাদের দেশে হচ্ছে বা এর প্রয়োজনীয়তাটা কতটুকু, আপনি যদি যুক্ত করেন। আমরা যদি দ্বিতীয় সার্জারির আগে যদি আইভিএফ এ যাওয়া সম্ভব হয় তাহলে তো অবশ্যই আমরা এগ করে দরকার হলে এগ ট্রান্সফার করেও যেতে পারি, অথবা যদি মনে হয় যে বিরাট বড় সিস কালেক্ট করে রেখে দিয়ে পরে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করা হলো। কিন্তু আবার যখন সার্জারি করা হবে আমার মনে হয় এই সার্জনের বেলায় এন্ডোমেট্রিওটিক সার্জারি যারা এক্সপার্ট এরকম টার্সিয়ারি সেন্টারে পাঠালে ভালো হয়, কারণ ওনার রিমেইনিং যা এগ আছে যেন ওভারিয়ান টিস্যু যেন যতটুকু পারা যায় রাখা যেন হয়। আরেকটা হলো যে বারবার সার্জারি বারবার যদি সিস্টটা, আমরা কিন্তু সেই ক্ষেত্রে অ্যাসপিরেশনের সাহায্যটা নিতে পারি, অ্যাসপিরিনের সাহায্যটা নিতে পারি। একটু রওশন ম্যাডাম আপনার কাছে জানতে চাই, অনেকেই বলতে চেয়েছেন আজকে যে ঢাকার বাইরে অনেক সময় ওপেন সার্জারির কথা বলা হয় চকলেট সিস্টের জন্য, এটি ওপেন ভালো নাকি ল্যাপ্রোস্কোপি করে আসলে ভালো? অনেকের ধারণা ল্যাপ্রোস্কোপি সার্জারি হলে কমপ্লিট সার্জারি হয় না, কিছু অংশ থেকে যাবে আবারও তার এটা হবে, এই বিষয়ে যদি বলেন। না আমি বলি, আমি কিছুদিন আগেও বলেছি, আমি এই যে আজকে আমি দেখে আসলাম 15 বছরের মেয়ে বিয়ে হয়েছে 22-20 বছরে, আর তার কিন্তু সব ইঞ্জেকশন থেকে শুরু করে ল্যাপারোস্কোপি থেকে শুরু করে সব করা হয়েছে। আমি যেটা বলছি যে যারা বাইরে ল্যাপারোস্কোপি করে, আজকে কিন্তু বাইরে প্রচুর ল্যাপারোস্কোপি করে ছেলে যারা ইয়াং ডাক্তাররা আছেন। তবে আমি বলি যে ল্যাপারোস্কোপি একেবারে হুমধুম করে সারাক্ষণ করাটাও আমি মনে করি না যে ওপেন সার্জারি তো আমরা আজকাল যেতেই চাই না, কারণ আমরা কিন্তু বারবারই বলেছি যে এক্সপার্ট হওয়া দরকার। যদি মনে করে সে তার যেটা স্যার বলেন যে 10 সেন্টিমিটার হচ্ছে তার জন্য তো আমরা বসে থাকবো না, অবশ্যই সেটাকে কিন্তু আমরা মনে করি যে যেখানে এক্সপার্ট মনে করি সেটা আমরা তার কাছে পাঠাবো। যারা বাইরে যারা করছেন তারাও কিন্তু ল্যাপারোস্কোপি, আমি বললাম যে একদম সার্জেনরাও করছেন, যে আমাদের গাইনি সার্জেনরাও করছেন, একটু ছোটোখাটো সিস্ট আলট্রাসোনোগ্রামে বলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তারা কিন্তু ঢুকে ল্যাপারোস্কোপি করছে এবং এন্ডোমেট্রিসিসের ল্যাপারোস্কোপি করছে। আমি আজকে কয়েকটা পেশেন্টকে দেখেছি এবং তারা বলেছে যে স্বামী এখন আসছে, আমি ছিলাম, স্বামী ওখান থেকে মতামত দিয়েছিল, এখানে জেলা পর্যায়ে আমার করে ফেলা হয়েছে। তা আমি মনে করি এন্ডোমেট্রিসিস সোসাইটিও তোমরা হয়েছে, বারবারই কিন্তু বলা দরকার যে আমরা আসলে এই জিনিসটাকে আমরা কিন্তু প্রতিহত করতে চাই। এই যে রাইট অ্যান্ড লেফট আমরা সবসময় যে কিন্তু ল্যাপারোস্কোপি আমরা প্রিফারেবল মনে করি সবচেয়ে, বলে যে আমরা এখন ওপেন দিকে খুবই কম যেতে চাই। হ্যাঁ প্রয়োজন পড়লে সেটা তো অন্য কথা, আমাকে অনেক সময় ল্যাপারোস্কোপি শুরু করেও এক্সপার্টদেরও ডাইভার্ট করতে হয়, সেটা আলাদা কথা। কিন্তু ল্যাপারোস্কোপিটাও এক্সপার্ট যে কোনো চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিসিস হলে পারে, সেটা একটু এক্সপার্ট হতে করা দরকার। এবং আমি মনে করি যে এই যে আমাদের 15 বছরে বিয়ে হচ্ছে, 20 বছর 22 বছরের মধ্যে যে প্রবণতা হয়েছে, যে একেবারে আমি আজকে দেখলাম কয়েকটা পেশেন্টের এমন কোনো ড্রাগ বাদ দেয় ইঞ্জেকশন থেকে শুরু করে। আমি পরে বললাম যে তোমার কি আর জীবনে ডিমার তৈরি হবে কিনা, আমি তো বুঝতে পারছি না, মানে এত ওষুধ তারা খায় এবং ল্যাপারোস্কোপি সেভাবে হচ্ছে। তা আমি সবার কাছে বলবো যে এইটাও আমাদের সোসাইটি আমাদের যেহেতু হয়েছে, তোমরাও যারা আসছো সবাই মিলে আমরা যেন চিন্তা করি একটা ভালো করে একটা গাইডলাইন একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া, যে তোমরা কিন্তু এই যেটা তুমি রাশিদা বললে যে হ্যাঁ আমাদের আমেরিকা সোসাইটি এটা বলে দিয়েছে, আমরা যদি এটা লিফলেট আকারেও বারবার করে একদম আমরা সোসাইটিকে আর একটু স্ট্রঙ্গার করে বারবার করে বলে দিই যে এই পর্যন্ত আপনি করেন, ওর জন্য এটুকু রক্ষা হবে। কারণ এখন কিন্তু নিশ্চয়ই আমাদের সমীক্ষা তো আসছে, যদিও বাংলাদেশে আমি আজকেও দেখলাম যে বাংলাদেশে খুব ভালো করে সমীক্ষা নেই যে আমরা কতজন পাচ্ছি, তারপরেও আমাদের কিন্তু প্রচুর রোগী আমাদের এখন ইনফার্টিলিটি পাচ্ছে এবং গভর্নমেন্টরা এখন কিন্তু তারাও এখন কিন্তু অনেকটা মেন্টালি ডাইভার্ট হচ্ছে। আগে কিন্তু আমাদের বলাই যেত না যে ইনফার্টিলিটি চিকিৎসা দরকার, এখন কিন্তু সেটা বলা যাচ্ছে, ওষুধ ইম্পোর্ট করে আনা যাবে। কিন্তু সেই দিক থেকে আমরা যেন একটা শক্তিশালী হয়ে যে বলি যে আরেকটা প্রশ্ন আমার কাছে এসেছে যে ইনফার্টিলিটির ওষুধগুলো সরকারি পর্যায়ে কেন ফার্মেসিতে দেওয়া হয় না সরকারি হাসপাতালগুলোতে, এটির উত্তর কি আমরা দিতে পারবো বা স্যার কেউ পারবে কিনা? তা সেই আমার মনে হয় যে ড্রাগ কন্ট্রোল যেটা থাকে
সেখানে কিন্তু এখন ওই পর্যায়ে না হলেও যে কোনো ড্রাগ, ধরো আমরা যেমন মিসোপ্রস্টল থেকে শুরু করে যে কোনো ড্রাগের জন্য যখনই বলা হয় আমরা কিন্তু সেটা কিন্তু আনা যাচ্ছে। আমার মনে হয় যে এরপরে যদি তোমরা যারা ইনফার্টিলিটি, যারা আমরা এখন কাজ করছে বা যারা ওই কমিটিতে থাকবে, তারা যদি একটা ইনফোর্স করতে পারে যে আমরা এই ধরনের ড্রাগ সাধারণ যে করা যেতে পারে। জি, আমি একটু রাশিদা ম্যাডামের বক্তব্য নিতে চাই। ম্যাডাম, কেন সরকারি পর্যায়ে ড্রাগস দেওয়া যায় না? যদি এত কঠিন কঠিন ওষুধ দিতে পারেন, অ্যান্টিবায়োটিকও দিতে পারেন। ইনফার্টিলিটি তো আসলে ডেভেলপড কান্ট্রিজে যেখানে সমস্ত চিকিৎসা ফ্রি, ক্যান্সারের চিকিৎসা ফ্রি, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কিন্তু ফ্রি না। এটা যেহেতু এটা কোনো মরিবান্ড ডিজিজ না, এটা মেন্টালি সাফার করতে পারে, ফিজিক্যালি সে সাফার করে না এক্সেপ্ট এন্ডোমেট্রিওসিস, যার জন্য এটাতে কিন্তু অন্যান্য দেশে গভর্নমেন্টের সাপোর্ট নেই। তো আমাদের দেশে আমি যেটা মনে করি, আমরা তো বিদেশি ড্রাগটাই বেশি ইউজ হয়, আমাদের লোকালি একটা কোম্পানিতে শুধু এফএসএস তৈরি হচ্ছে আর হচ্ছে না। কিন্তু আমি শুধু যদি এটা সরকার আমাদের হেল্প করে যে ট্যাক্সটা যদি অমিট করে দেয়, যে ঠিক আছে এই ড্রাগগুলোর যারা ইম্পোর্ট করে তাদের কাছ থেকে ট্যাক্স দিবে না, ট্যাক্স ফ্রি আমরা পেশেন্টকে যদি দিতে পারি তাহলে দামটা অনেকখানি কমিয়ে আনা যায়। এটা আপাতত করতে পারে, শুধু সরকারি না, মানে আমরা তো সরকারের পেশেন্টকে সার্ভিস দিচ্ছি, আমরা বেসরকারি ডাক্তার হতে পারি কিন্তু সরকারের জনগণকে আমরা সার্ভিস দিচ্ছি। সেই সার্ভিস আমরা কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে অনেক পেশেন্টকে সেবা দিচ্ছি। সরকার কিন্তু আমাদেরকেও কিছুটা যদি হেল্প করে এইভাবে, যে ইম্পোর্টেড ড্রাগ বা শুধু ড্রাগ না, ডিসপোজেবল গুলো যে আসে সেগুলোর ট্যাক্সটা যদি অমিট করে দেয়, তাহলে আমরা এগুলো একটু চিপার রেটে যদি পাই, তাহলে আমরা একটু কম খরচে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট করে দিতে পারি। ঢাকা মেডিকেলে শুরু হচ্ছে, লোকাল কোম্পানিগুলো তৈরি করলে তারাও চিপেস্ট রেটে যদি দেয়, কম লাভ করে। জি, আমি রোগীদের প্রশ্ন আবারও যেতে চাই। এগিয়ে আসছে আস্তে আস্তে। জি, পারভিন ম্যাডাম, আপনার জন্য যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আমরা কি যে প্রশ্নটি আমাদের রোগী করেছেন, জুই নাম তার, যে তার পিসিও আছে এমএইচ লেভেল 10.4, তাকে গত 11 মাস ধরে ক্লোমিফিন দিয়ে চিকিৎসা করা হয়েছে এবং বলা হয়েছে যে 8ম দিন একটা ইসিজি ইনজেকশন নিয়ে নিতে। তারপরও 11 মাসে তিনি প্রেগন্যান্সি নিতে পারেননি এবং এক্ষেত্রে কোনো ধরনের মনিটরিং করা হয়নি। আমরা কি এভাবে চিকিৎসা দিতে পারি? প্রথম কথা, পিসিওর পেশেন্টকে ক্লোমিফিন কতটুকু কাজ করবে? দ্বিতীয়, প্রত্যেক মাসেই আমরা ইসিজি ইনজেকশন দিয়ে দিচ্ছি এবং কোনো রকম আল্ট্রাসাউন্ড করছি না, এটা কি আমরা করতে পারি কিনা? না, এটা ঠিক হয়নি। হ্যাঁ, আমার মতে কোনো সাইকেল আনমনিটর্ড হওয়া উচিত না। যদিও রাশিদা বলেছে 4টা সাইকেল, কিন্তু ওই 4টা সাইকেলও ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য যে 6 সাইকেলের বেশি কোনো একটা ড্রাগ দিয়ে করার কথাও নিষেধ করা আছে। এই ড্রাগস গুলো কিন্তু পরবর্তী জীবনে তাদের 15 বছর 20 বছর পরে তাদের ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা নিয়ে আসবে। তো সেই জন্য এইরকম যে বছরে এই জিনিসটা একটা সময় হতো যে বছরের পর বছর ওষুধ পেশেন্টরা খেয়ে গেছে, কিন্তু না মনিটরিং হয়েছে, না কাজ হয়েছে, কোনোটাই হয়নি। আর কিন্তু আপনারা তো প্রচুর ইনফার্টিলিটি রোগী দেখেন ম্যাডাম, আমি যদি একটু জানতে চাই ম্যাডাম যে এমন প্রেসক্রিপশন আপনারা কেমন পান? এমন প্রেসক্রিপশন মনিটরিং না করে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এমন প্রেসক্রিপশন আপনারা আসলে কেমন পান? আগে বেশি ছিল, এখন আমার মনে হয় কিছুটা কমেছে, কিছুটা। কারণ এখন তো আমাদের ডাক্তাররা অনেকেই ছড়িয়ে ছিটে আছে, আমাদের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজির ছেলে মেয়েরা। কিন্তু এখানেও একটা ব্যাপার যেটা এখানে আলাপ হয়েছে, যে ইনফার্টিলিটি স্পেশালিস্ট হতে চায় তার কিন্তু আল্ট্রাসাউন্ডের উপরে দখল দরকার, তার ল্যাপ্রোস্কোপির উপরে দখল দরকার, অ্যান্ড যে পেশেন্টকে সে চিকিৎসা করবে নিজে টিবিএসটা করবে। এতে লাভ হলো যে মানে চেঞ্জ কি আসছে, আর কোথায় কি আছে। কারণ এই যে এন্ডোমেট্রিওসিস নিয়ে কথা হলো, শুধু কি চকলেট সিস্ট, যদি আমার হাতে প্রোব থাকে তাহলে কিন্তু whether that cyst is adherent with the posterior surface or not, এটাও তো আমরা বুঝতে পারছি। অনেক কিছু কিন্তু আইডিয়া করে নেওয়া যায় পেলভিস সম্বন্ধে, আর যেটা খুবই দরকার। অবশ্যই আমরা আরো একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, শুধু যে ফলিকল দেখবো তা না, ফলিকলের সঙ্গে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা, তার শুধু থিকনেস না, এটা কি হোমোজেনাস, ট্রিপল লাইন, হোয়াট ইট ইজ, তার পেরি এরিয়াটা, ভাস্কুলারিটি কি, তো অনেক কিছু দিয়ে কিন্তু পেশেন্টকে আমরা খুব ভালো মতো তার সম্বন্ধে বুঝে তার সাইকেলটা কন্ট্রোল করতে পারা যায়। তো এটা আনমনিটর ঠিক
ভালো হয় না। হ্যাঁ, ভালো হয় দিলেও না, জি। হয়তো পেশেন্টটা হয়তো আমাদের কারোর কাছে নাই, সেই জন্য হয়তো করতে পেরেছে, বা যে ডাক্তার দিয়েছে তার হাতের কাছে ছিল না, সেই জন্য হয়তো দিয়েছে। কিন্তু আমি 11 একটু মাস যোগ তো একজন রোগীর করতে জীবনে চাই, অনেক শারমিন। গুরুত্বপূর্ণ। জি ম্যাডাম। আমি একটু গুরুত্বপূর্ণ। যোগ করতে চাই যে একটা কেস বলেছিলে যে ডে 8 এ এসসিজি এসে, আমি এই ফোরামের মাধ্যমে ডাক্তারদেরকে জানাতে চাই যে ডু নট গিভ এসসিজি উইদাউট মনিটরিং। যদি ম্যাচিউর ফলিকেল না হয়, যদি এসসিজি দেয়, তাহলে ওই পেশেন্টের ন্যাচারাল ওভুলেশনটাও কিন্তু সে বাধা দেবে, কারণ তখন প্রিমেচিউর লুটিনাইজেশন হয়ে যাবে, ফার্দার ডেভেলপমেন্ট অ্যারেস্ট হয়ে যাবে। কাজেই উইদাউট মনিটরিং যদি ফলিকুলার সাইজ অপটিমাম না হয়, তাহলে এসসিজি যেন কখনোই না দেয়। এসসিজি দিলে উল্টা ক্ষতি হয়। এটা একটা এসসিজি দামও কিন্তু অনেক। আচ্ছা, আরেকটা জিনিস রাশিদা, রুটিন 8 দিনের দিন কি এসসিজি দেওয়ার কথা? এই যে 8 দিনের দিন এসসিজিটা দিয়ে দিচ্ছে, এটা কখনোই উচিত না। নেভার। তারপরে যে সেটাও আমাদের ঠিক, কিন্তু কখন একটা বলা দিতে উচিত হবে, যে সে যদি না যখনই জেনে এই কাজটা করে, এটা তো ঠিক না। ইন্ডাকশন দিলে কিন্তু সবসময় আমি বলি যে আমাদের সবসময় কিন্তু মনিটর করে দেওয়া উচিত সেটা। এটা অনেকে কিন্তু দেয় যে আপনি দূরে থাকেন, আচ্ছা 6 মাস পরে আবার খেয়ে চলে আসবেন। এটা কি স্যার ঠিক কিনা? আমার মনে হয় যে আমরা যে ওভুলেশন ইন্ডাকশন দিই, অনেকেই কিন্তু বলে দেন যে ঠিক আছে 6 মাস পরে আবার দেখা করবেন। আমরা বুঝি যে কষ্ট হচ্ছে বোধহয়, আমি আবার দূর থেকে আমাকে দেখাতে আসবে, বারবার আসবে, কিন্তু ওখানে কি দেখানো যেতে পারে ওই জায়গায়, নাকি আমরা এটা কি বলে দেবো? স্যার এটা কি বললেন যে আমি অনেক জায়গায় তো ফলিকুলোমেট্রি হয়, পেশেন্টকে এটাই 1-2 সাইকেল সেটা যদি আমাকে আমি মনিটর আমার সব করি। সব জায়গায় তো দেখা উচিত কিনা স্যার, এটা আপনি বলেন যে আমাদের তো না দেখে যে বলে দিলাম। আপা, যদি চিটাগাং এর পেশেন্ট যদি আমার কাছে আসে, তার যদি আসতে অসুবিধা হয়, আমি বলি তুমি ওখানে মনিটরিং করবে, ওখানে টিভিএস করবে। আমি সেটাই বলছি যে মনিটর ওখানে করতে হবে। টিভিএস করে, ওখানে দেখাতে টিভিএস হবে। করে আমাকে সাইজটা জানাবে যে ঠিক আছে কিনা। যেটা আমরা বলি এবং স্টুডেন্টদের বলি যে যদি খালি ট্যাবলেট ইউজ করে তাহলে অত ইন্টেন্স মনিটরিং না করলেও চলতে পারে, কিন্তু ট্যাবলেটের সাথে সে এইচসিজি দিবে না। যদি তাকে ট্যাবলেট দেয় প্রত্যেক মাসে 5 দিন করে 3 সাইকেল অথবা 6 সাইকেল উইদাউট মনিটরিং দিতে পারে, কিন্তু তাকে এইচসিজি যদি দেয়, ট্রিগারিং যদি সে করতে চায়, তাকে অবশ্যই মনিটরিং করতে হবে। আর 2 নম্বর, তাকে যদি ফলিকেল গ্রো করার জন্য তাকে গোনাডোট্রপিন দেয়, তাহলে তাকে অবশ্যই মনিটরিং করতে হবে। এই দুটা মাস্ট। আর অনলি ট্যাবলেট অ্যান্ড ট্রাইং ন্যাচারালি উইথ টাইমড ইন্টারকোর্স, সেটা বলা হয় যে আপ টু 3 to 6 সাইকেল ইট ক্যান বি ডান উইদাউট রেগুলার টিভিএস। যদি করতে পারে সবচেয়ে ভালো, না করলেও দি রিস্ক ইজ নট হাই, স্মল রিস্ক। এইটা আমি বলবো যে যদি তোমাদের বাইরে যারা করে তারা 3 থেকে 6 সাইকেল পর্যন্ত খালি ট্যাবলেট অ্যান্ড টাইমড ইন্টারকোর্স যদি করে, দ্যাট ইজ অ্যালাউড। কিন্তু যদি তুমি ট্রিগারিং করতে চাও গোনাডোট্রপিন দিয়ে অথবা গোনাডোট্রপিন দিয়ে ফলিকল গ্রো করাতে চাও, তাহলে সিরিয়াল মনিটরিং বাই টিভিএস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। এবং যেখানে স্যার টিভিএস এর আসলে আমি বলবো যে অপশন আছে, সেখানেই তো আসলে এই ট্রিটমেন্ট গুলো দেওয়া যাবে। কারণ চট্টগ্রামে যদি আমি ট্রিটমেন্ট দেই, টিভিএস করতে আমি ঢাকায় পাঠাই, এটি তো আসলে খুব একটা গ্রহণযোগ্য হবে না রোগীদের কাছে। একটা আনফরচুনেট ব্যাপার হলো যে রিলায়েবিলিটি। টিভিএস শুনলেই মনে হয় না যে আমি দিলাম আর ক্যামেরার মতো ছবি উঠে গেল। এটা কে কিভাবে করছে, কিভাবে মেজার করছে, কোন এক্সারসাইজে করছে, কিভাবে প্রিপারেশন নিয়ে করছে, এবং আমরা দেখি যে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারে ফলিকল সাইজ ইজ অলসো ডিফারেন্ট ইভেন ইফ ইট ইজ ডান অন দি সেম ডে। তার মানে কি? তার মানে হলো যে আমাদের যারা টিভিএস করতে চায় তাদেরও কোয়ালিটি কন্ট্রোল দরকার, সবার কিন্তু কোয়ালিটি কন্ট্রোল এক না। এবং যে কথাটি আপনারা বললেন, ঠিক এরকম কলম যেমন আমাদের হাতে থাকছে, টিভিএস এর প্রোবটিও হাতে থাকতে হবে যদি অথেন্টিক ওয়েতে আমরা চিকিৎসা দিতে চাই। স্যার, আমি ছোট করে 2টো প্রশ্নের উত্তর নিতে চাই, অনেকটা আয়োজনের শেষ অংশে আছে আপনার কাছ থেকে। যে তাহমিনা জানিয়েছে সে এসএলই পজিটিভ স্যার, তার এএমএইচ লেভেল আছে 0.94 এবং রাইট পাশে তার টিউবটা ব্লক আছে। এখন কি উনি ল্যাপ্রোস্কোপি করাবেন নাকি ইন্ডাকশনের মাধ্যমে উনি ওভুলেশন ইন্ডাকশন নেবেন, এটি উনি জানতে চাচ্ছেন। ব্লক কিভাবে জানলো সে টিউব? হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করেছে স্যার। করেছে। আমি তাকে কিছুদিন ট্রায়াল দিব, ইমিডিয়েটলি আমি ল্যাপ্রোস্কোপিতে যাব না। ওভুলেশন ইন্ডাকশন আমি। কিন্তু স্যার এএমএইচ তো 0.94 আছে, আমাদের হাতে কি সময় আছে? এটি তিনি জানতে চাচ্ছিলেন যে উনি তো কতদিন অপেক্ষা করতে পারবেন, খুব কি দ্রুত আগাতে হবে নাকি উনি
অ্যাটলিস্ট তো তোমার হিস্টোরি করার পরে 6 মাস তো সে ট্রাই করতেই পারে উইথ ওভারটেশন ইন্ডাকশন অ্যান্ড টাইমড ইন্টারকোর্স। আর এর পরে যদি না হয় তাহলে তার অল্টারনেটিভ আছে, সে আইইউআই ট্রাই করতে পারে। কিন্তু আমি বলবো যে তার যদি সামর্থ্য থাকে সে সোজাসুজি আইভিএফ এর যাওয়াটা তার জন্য ওদের সবচেয়ে ভালো হবে। কিন্তু স্যার এসএলই এর কোনো খারাপ এফেক্ট আছে কিনা এখানে উনি জানতে চাচ্ছিলেন। পেশেন্টের অটোইমিউন ডিজিজ, এটা ফার্টিলিটির উপরে খুব একটা এফেক্ট নাই, কিন্তু প্রেগন্যান্সি লসের উপরে এফেক্ট আছে। আর এসএলইর সাথে সঙ্গে যদি তার থাকে অন্য কোনো অটো অ্যান্টিবডি থাকে, থাইরয়েড ডেফিসিয়েন্সি ইত্যাদি, সেগুলো এফেক্টটাকে আরো কম্পাউন্ড করে। তো সেজন্য কিন্তু এগুলো কর্টিসন দিয়েও কিন্তু এই অটোইমিউনিটি কমিয়ে প্রেগন্যান্সি বাড়ানো যায় না। তো সুতরাং ওইটা নিয়ে তাকে ট্রাই করতে হবে। এবং এসএলইর ফেজ আছে, ক্লিয়ারিং ফেজ, যখন অ্যাক্টিভ ফেজ তখন সে ট্রাই করবে না। only when it is in the question phase that she should try for pregnancy. চমৎকার স্যার, এবং নিশ্চয়ই তাহমিনা খুব সুন্দর করে উত্তরটি পেয়ে গেছে স্যার। আমি একটু মারিয়াম আপা আপনার কাছে যেতে চাই। আপা অনেকেই জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে হাজবেন্ডের স্পার্মে যদি হেড বা নেক ডিফেক্ট থাকে এটি কোনো প্রবলেম করতে পারে কিনা। কারণ রিফাত আমাদেরকে যে কথাটি জানিয়েছে সেটি হচ্ছে যে তার হাজবেন্ডের স্পার্মে হেড অ্যান্ড নেক ডিফেক্ট আছে এবং রিফাতের EMH 2.9, আর ডাক্তার তাকে আইভিএফ করেছে, দুবারই আইভিএফ ফেল করেছে। তো এটার কারণ কি? হেড এন্ড নেক ডিফেক্ট মানে মরফোলজি ডিফেক্ট, কিন্তু মেইনলি কিন্তু আমরা দেখি সিমেন অ্যানালাইসিসে কনসেন্ট্রেশন কত মিলিয়ন আর মোটিলিটিটা বেশি ইম্পর্টেন্ট। আর এই এখন হেড এন্ড নেক ডিফেক্ট কি ওর খুব বেশি কিনা, যদি খুব বেশি না হয় আপ টু সার্টেন পার্সেন্টেজ কিন্তু মরফোলজিকে আমরা অত করি না। মোটালিটি মোটামুটি ভালো থাকলে দেখা যায় যে ইসির মাধ্যমে হয়তো আমরা এটাকে করে ওভারকাম করে ফেলি। জি, তাহলে সেটি তার জন্য একটি অপশন হতে পারে। তাহলে কি ন্যাচারাল আইইউআই এর এখানে কোনো অপশন আছে? স্যার কিছু বলতে চাচ্ছেন? তোমার মানে যারা আমরা ওয়াচ করেছে তাদেরকে বলবে যে মরফোলজি কিন্তু বেশিরভাগ স্পার্মে যদি মরফোলজি অ্যাবনর্মাল হয় তাও ফার্টিলিটি খুব একটা এফেক্টেড হয় না। এই জন্য WHO হিসাব অনুযায়ী 4%, 5% যদি নর্মাল থাকে, 95% যদি অ্যাবনর্মাল থাকে, তাহলেও প্রেগনেন্সি হওয়া সম্ভব। সেই জন্য অনেক ওয়াইফ হাজবেন্ডকে ব্লেম করতে থাকে যে তোমার স্পার্ম সবই অ্যাবনর্মাল। তো তাদের জন্য এই ইনফরমেশনটা যে অনেক স্পার্মে অ্যাবনর্মাল থাকবে কিন্তু তার মধ্যে 2-4টা যেটা নর্মাল মরফোলজি থাকবে, দ্যাট ইজ এনাফ ফর প্রেগনেন্সি। জি স্যার, আরেকটি প্রশ্ন উত্তর যদি খুব সংক্ষেপে দিয়ে দেন, আইভিএফ এ যাওয়ার আগে ল্যাপ্রোস্কোপি করতে হবে এমন কোন অপশন আছে কিনা? প্রচুর রোগী এরকম একটা প্রশ্ন করেছেন। নো, দ্য অ্যান্সার ইজ নো। রাশিদা ম্যাডাম আপনার কাছে জানতে চাই, প্রচুর অ্যাজোস্পার্মিয়া রোগী আজকে যুক্ত হয়েছেন এবং তারা বলেছেন ডোনেশন আমাদের দেশে হয় কিনা এবং এটি করা যেতে পারে কিনা। ডোনেশন আমাদের দেশে হয় কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু রিলিজিয়াস পার্সপেক্টিভে ইসলামে এটা নিষেধ ডোনেশন। সেই গ্রাউন্ডে আমি অনেকেই করেন না জানি, আবার কেউ করেন কিনা আমি সেটা, অনেকগুলো সেন্টার আছে তো সবাই এটা মানে কিনা সেটা ঠিক বলতে পারবো না, তবে মেডিকেল লিগালি ইট ইজ অ্যাকসেপ্টেবল। এটা চিকিৎসা হিসাবে এখানে কোনো দোষ নেই। ধর্মীয় দিকটা যদি কেউ মানতে চায় তাহলে আমাদের ধর্মে এটা নিষেধ। এক্ষেত্রে কি কান্ট্রির কোনো রেগুলেশন আছে যে এটি দেশে হতে পারবে না এমন কোনো বিষয় আছে? আমাদের এআরটি রুলস রেগুলেশন নেই, রাষ্ট্রীয়ভাবে কোনো রুলস রেগুলেশন নেই। আমরা অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে আমরা যেটা মনে হয় যে আমরা ইন্টারন্যাশনাল ইথিক্যাল রুলস যেগুলো আছে আমরা সেটা ফলো করি আসলে। যে স্ট্যান্ডার্ড রুলস যেমন ইসরায়েল দুটো বড় বডি আছে, ওদের যে রুলস যেভাবে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে এথিক্যালি যেভাবে তারা চলে সেগুলো আমরা ফলো করি, এক্সেপ্ট ডোনেশন, এটাই। কিন্তু আমাদের নিজস্ব রাষ্ট্রীয় কোনো রুলস রেগুলেশন নাই। আমরা প্রত্যেকে আমার মনে হয় যে আমরা ইন্টারন্যাশনাল রুলসটা ফলো করি। জি, আমাদের কাছে একজন ফার্টিলিটি স্পেশালিস্ট যুক্ত হয়েছেন, উনি লিখেছেন যে যেখানে ডোনেশন হয় তাদের কাছে পেশেন্টের ভিড় বেশি হয়। এই প্রশ্নের উত্তর আমি কি দিব? কেউ কি আপনারা যুক্ত করবেন কিনা? স্যার কিছু বলবেন এখানে? না, আমি তো ব্যাপার হলো যে এইখানে আমি সায়েন্স আর রিলিজিয়নকে একটু ডিফারেন্স করি, সেজন্য আমি অ্যাকচুয়ালি
আউটরাইট আমি বলি যে আমি এটা করি না, তবে সে যদি করতে চায় প্রোজ অ্যান্ড কনসটা আমি বলে দেই। সে করতে চাইলে যেখানে করা হয় সেখানে গিয়ে সে ট্রাই করতে পারে। কিন্তু মুশকিল হলো যে একটা ধরো সিমেন্ট ডোনেট করে একটা বাচ্চা হলো, তারপরে ওদের সেপারেশন হয়ে গেল ওই হাজব্যান্ড ওয়াইফের, এই বাচ্চাটা কার হবে? হু উইল গেট দি কাস্টডি অফ দ্যাট বেবি? অনেক সোশ্যাল প্রবলেম দাঁড়িয়ে যায়। তো সেই জন্য বলে আরো এরা তো ডেসপারেট, ওরা যে কোনো মিনস তুমি বলো হাজব্যান্ড ওয়াইফ দুজন তখন খুব হা করবে। তারপরে যখন বাচ্চাটা হওয়ার পরে মা বেশ কিছুটা সময় বাচ্চার দিকে দেবে, তখন কোন কোন হাজবেন্ডের মনে এটা জাগে সে তো অন্যের বাচ্চার জন্য সময় দিচ্ছে, আমার দিকে তো মনোযোগ দিচ্ছে না। কনফ্লিক্ট এগুলো অনেক জায়গায় হয়েছে, সেপারেশন হয়ে গেছে, বাচ্চার কাস্টডি নিয়ে অনেক প্রবলেম। আরেকটা হলো এই বাচ্চারা আইনগতভাবে সম্পত্তির অধিকারী হতে পারে না, দে আর সামবডি এলসেস, ইনহেরিটেন্স তারা পায় না। ইংল্যান্ডেও এটা ছিল, রিসেন্টলি তারা করেছে যে বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল বাচ্চার একই অধিকার থাকবে, কিন্তু আনটিল ফিউ ইয়ার্স ব্যাক ইংল্যান্ডেও কিন্তু এরা ইনহেরিট করতে পারতো না। জি স্যার, আপনি একদম পরিষ্কার করেছেন, এরপরে কারো কনফিউশন থাকার কথা না। আমি একটু রওশন ম্যাডাম আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। ঢাকার বাইরের কিছু স্পেশালিস্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা একটি অভিযোগ রেখেছেন যে ট্রেনিং প্রোগ্রামগুলো কেন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় জেলা জোন ধরে ধরে আয়োজন করা হচ্ছে না। এটি তারা মনে করে খুব বেশি প্রয়োজন, কারণ সবসময় ট্রেনিং এর জন্য ঢাকায় আসা যায় না। এই বিষয়টি আপনাদের কোনো চিন্তা আছে কিনা? অবশ্যই আমার মনে হয় যে বাইরে হচ্ছে না এটা কিন্তু ঠিক না। আমার মনে হয় চিটাগাঙে খুব ভালো, প্রায় আমি শুনি চিটাগাঙে ওরা খুব ভালো কাজ করতেছে, প্রায় ট্রেনিং ওয়ার্কশপ হয়, প্রোগ্রাম, ওরা ইভেন কি ওরা বাইরে থেকে স্পেশালিস্টও নিয়ে আসে, ট্রেনিং হ্যান্ডসনও করে। খুলনাতেও হয়, সিলেটেও আমি শুনেছি হয়। আমার মনে হয় আমরা চেষ্টা এখন সেন্ট্রালি যদি স্যার আছেন এখানে, সেন্ট্রালিও আমরা ডাইভার্স করে আমরা করেছি, এবং আমার মনে হয় এরপরে আমরাও চিন্তা করতে পারি যে আমাদের সেন্ট্রাল থেকে উদ্যোগ নিয়ে ডিভিশন ওয়াইজ করে দেওয়া যে কিছু কিছু প্রোগ্রাম যেন বাইরে করা যেতে পারে, সেটা করা যেতে পারে। আর কেউ কিছু যুক্ত করবেন? হ্যাঁ, এখন যদি ল্যাপ্রোস্কোপি, হিস্টোস্কোপি এগুলো হয়তো তারা কিছু পেশেন্ট রেডি করলো সেটা দেখা যায়, কিন্তু ইনফার্টিলিটি তো অনেক খুঁটিনাটি বিষয়, একটা দীর্ঘ সময়ের একটা লার্নিং কার্ভ দরকার। তো সেটা সেন্টারে এসে সে যা শিখবে, আমি গিয়ে তো তাকে শেখাতে পারবো না। আমি কিন্তু ভেরি রিসেন্টলি 10টা মেয়েকে আইভিএফ ট্রেনিং দিয়েছি, যারা অলরেডি পড়াশোনা করেছে, যারা জানে, তাদেরকে আগে আমি স্টিমুলেশন সম্পর্কে পড়িয়েছি, এখন তারা দেখলো কিভাবে মনিটরিং করতে হয়, এবং ওভার পিক আপও তাদের দ্বারা করিয়েছি। তো আমার কাছে যদি না আসতো তাহলে তো আমি তাদের শেখাতে পারতাম না, তাদের আসতে হবে। সেজন্য বাইরে গিয়ে টোটাল ট্রেনিংটা দেওয়া সম্ভব না। ল্যাপ্রোস্কোপি, হিস্টোস্কোপি এরকম কিছু কিছু রাশিদা, বাইরেও তো কিছু এক্সপার্ট আছে, তারা যদি নিজেরা উদ্যোগ নেয় তারাই পারবে। বাইরেও এক্সপার্ট আছে, আমি মনে করি যে শুধু ঢাকা শহরকে কেন্দ্র করে নয়, আমরা মনে করি যে বাইরেও। আর সবটাই তো তুমি এক টাকার, যেটা তুমি বলছো যে আমি একেবারে সব পুরোটাই আমরা এখান থেকে ট্রেনিং বসে করতাম, আজকাল মেয়েরা কিন্তু অনেকটা করে আসে, তারপর হয়তো একটা টার্সিয়ারি ট্রেনিং নিল, লাস্ট ট্রেনিংটা নিল বা এই ধরনের। আর তুমি যদি মনে করো পুরো একটা ট্রেনিং নিয়ে একটা মেয়ে আইভিএফ স্পেশালিস্ট হবে, সেটা আর এক ধরনের ট্রেনিং হবে। সেটা কিন্তু একটা সেন্টারে তাকে সময় দিয়ে অনেক ডেডিকেটেড সময়টা তাকে করতে হবে। সেটা করলে যদি মনে করি আমরা, সে যদি মনে করে, ধরো একটা চিটাঙে মনে করে একটা ভালো সেন্টার আইভিএফ আছে, সেখানে যদি আমরা, তুমিও যদি মনে করো বা আমরা যদি মনে করি এই সেন্টারটা ভালো, সেখানে ট্রেনিং করতে পারে সে জায়গায়। কাজে সবসময় তো তোমাদের সেন্ট্রালের পক্ষে বাইরে গিয়ে করা সম্ভব না। আর সব মেয়েদের আবার একটা প্রশ্ন নিতে চাই, আমি আরেকটা প্রশ্ন নিতে চাই, যদি পারভিন ম্যাডাম একটু যুক্ত করেন। অনেকে এখানে বলেছে সেটি হচ্ছে যে ইন্ডিয়াতে 6 মাস ট্রেনিং করলে একটি ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়, বাংলাদেশে এরকম শর্ট ট্রেনিং এ কোনো ডিপ্লোমা সার্টিফিকেট কেন নেই, যেটিকে হাতে নিয়ে হয়তো আমরা কাজ করতে পারি? পারভিন ম্যাডাম কিছু যুক্ত করবেন এখানে? আনমিউট করতে হবে ম্যাডাম আপনাকে। অতদিনও লাগবে না, কারণ যে নিজেকে তৈরি করছে সে কিন্তু ল্যাপ্রোস্কোপি ট্রেনিং নিজে নিজে করে নিয়ে চলে আসতেছে, সে টিবিএসটা শিখে যাচ্ছে, আলট্রাসোনোগ্রাফিটা শিখে নিচ্ছে। হ্যাঁ, তার কিন্তু এগুলো, তার কোথায় গিয়ে এখন সে মানে একটা সেন্টার কিন্তু শুধু গাইনোকোলজিস্ট দিয়ে হয় না, এমব্রায়োলজিস্ট, হোয়ার ইজ দ্য এমব্রায়োলজিস্ট? এমব্রায়োলজিস্ট যদি নিজেকে করতে হয়, মানে আমি যখন শুরু করেছি আমি কিন্তু এমব্রায়োলজিটা শিখছি। হ্যাঁ, তো যদি এখনকার জেনারেশন কিন্তু এমব্রায়োলজি শিখছে না, কিন্তু এমব্রায়োলজি ছাড়া একটা সেন্টার হবে কি করে? সো আমাদের পাশে পাশে যেটা করতে হবে, খালি একজন গিয়ে শিখে আসলো বললো সেটা বললে হবে না, তার সঙ্গে একটা টিম তৈরি হতে হবে, যে টিম
মানে গাইনোকোলজিস্ট অ্যান্ড দ্য এমব্রিওলজিস্ট মিলে যখন জিনিসগুলো হাতে কলমে বুঝিয়ে নিবে, একজনকে আরেকজন সম্পূরক হিসেবে কাজ করতে পারবে, দ্যাট বিকামস এ সেন্টার। জি, দ্যাট বিকাম এ সেন্টার, খুব ভালো বলেছেন। তবে এমব্রায়োলজিস্টরাও কেউ কেউ দুঃখ করেছে, তারা পেট্রোনাইজড হয় না, তারা রিকগনাইজড হয় না, এই জন্য হয়তো এমব্রায়োলজি সাবজেক্টে অনেকে আসতে চায় না। এই বিষয়টিও হয়তো পরবর্তীতে একসময় এমব্রায়োলজিস্টদের সঙ্গে এইটাকে আমাদেরকে হাইলাইট করতে হবে, কেন তারা মন খারাপ করবে। দে আর সো মাচ নিডেড ফর ইনফার্টাইল পেশেন্টস। হ্যাঁ, একটা প্রপার সিমেন অ্যানালাইসিস থেকে শুরু করে এমব্রায়োলজি, মানে ওভাম পিক আপ খুব সহজ জিনিস, কিন্তু মানে শেখানো, হ্যাঁ মানে যে টিভিএস করতে জানে তাকে ওভাম পিক আপ শেখানো, মানে সে ফোকাস করতে শিখে গেছে। কিন্তু ল্যাবের কাজটা এবং আইডেন্টিফিকেশনটা করা, প্লাস ঠিক মতো এমব্রায়ো গ্রো করলো কিনা, কত সেল হচ্ছে, এবং সেটার মানে সেলটা এখন যেরকম এমব্রায়োস্কোপ রয়ে গেছে সেগুলোতে বাইরের থেকে দেখে দেখেই পারা যায়, কিন্তু সেই জিনিসগুলো মানে একটা এমব্রিওলজিস্ট যখন ডে টু ডে ওয়ার্ক করবে, তার টাইমিং, তার টেম্পারেচার মেনটেন করা, তার মানে ল্যামিনার ফ্লোর নিচে কাজ করা, এগুলোর অভ্যাস তো তাকে করে নিতে হবে। এমব্রিওলজিস্টকে আগায় নেওয়া এটা আমাদের এখন খুব জরুরি। কারণ 10টা কেন 20টা সেন্টার হলো তো 20টা, একজন এমব্রিওলজিস্ট হবে না টোটাল টাইমটার জন্য, 2টা করে এমব্রিওলজিস্ট প্রত্যেকটা সেন্টারে থাকতে হবে। এমব্রিওলজিস্ট ইজ দ্য নিউক্লিয়াস অফ আইভিএফ সেন্টার। নিউক্লিয়াস অফ আইভিএফ সেন্টার। আমাদেরকে দিয়ে কথা বলে লাভ নাই। তাহলে আমাদেরকে এই নিউক্লিয়াস তৈরিতে আসলে অনেক বেশি ফোকাস হতে হবে। আমরা হয়তো ক্লিনিশিয়াল তৈরিতে অনেক বেশি ফোকাস, নিউক্লিয়াস তৈরিতে যাই না। জি, আমি শেষ দিকে আছি আয়োজনের, আমি স্যারের কথা নিব এবং আপনাদের সবার একটাই আছে যে এটা বোধহয় অন্যরাও জানে না যে ডাক্তার হওয়া এসেনশিয়াল না। এমব্রিওলজিস্ট ভালো হতে গেলে মেডিকেল কোয়ালিফাইড হতে হবে, ইট ইজ নট অ্যাবসলিউটলি এসেনশিয়াল। সায়েন্স গ্র্যাজুয়েট হলেই হলো। আমরা বরং সায়েন্স গ্র্যাজুয়েট ছাড়াও যারা ভেটেরিনারি সায়েন্স করে, জেনারেলি ভেরি গুড অ্যাজ এমব্রিওলজিস্ট। ওদের একটা অপরচুনিটি আছে এই সমস্ত সেন্টারে কাজ করার জন্য। আমাদের ডাক্তাররা ক্যারিয়ারের জন্য অনেক সময় কিছুদিন কাজ করে চলে যায়, ওরাই লেগে থাকে, এবং দে আর অ্যাকচুয়ালি ভেরি গুড এমব্রিওলজিস্ট। চমৎকার বলেছেন স্যার, এবং এই ইনফরমেশনটি নিশ্চয়ই পৌঁছে যাবে। আজকে আয়োজনের একদম শেষ দিকে আছি। 123টা প্রশ্ন এসেছে, আমি আসলে মাত্র 26টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আগামীতে আমি আরো পর্বের আয়োজন করব আপনাদেরকে নিয়ে, যেন আরো প্রশ্নের উত্তর দিতে পারি। তবে রোগীরা জানতে চায়, এই প্রশ্ন আমাদেরকে তাই বলে দিচ্ছে। আমাদের দেশে ল্যাপ্রোস্কোপি হয়, আমাদের দেশে হিস্ট্রোস্কোপি হয়, আমাদের দেশে ওভুলেশন, ইন্ডাকশন, আইইউআই, ইক্সি, আইভিএফ সবকিছুই হয়। যেটি ধর্ম সাপোর্ট করে না সেটি হয়তো শুধু আমরা করতে পারি না। তবে যাবার আগে রোগীদেরকে আরো সাহস দিতে চাই, আরো বেশি আশা জায়গা নিয়ে কথা বলতে চাই। তাই প্রত্যেকের কাছ থেকে 2 লাইন করে রোগী বান্ধব কিছু কথা আমি শুনতে চাই। আমি স্যারকে দিয়ে শুরু করব। কি রোগী ওদের তো আমি যেটা বলছি যে তোমাদের যারা অ্যাকচুয়ালি চিকিৎসা চায় তাদের সময় মতো আসতে হবে। 1 নম্বর, বেশি বয়সে অনেকেই আমরা জানি যে আমার কাছে আসছে দ্বিতীয় বাচ্চার জন্য, একটা বাচ্চা চিকিৎসা করে হয়েছে, এখন আসছে 42 বছর বয়সে, যে বাচ্চাটা একটু বড় হোক তারপরে আবার চেষ্টা করব। এই আইডিয়া গুলো ওদের মাথা থেকে দূর করতে হবে। আর 2 নম্বর হলো যে লেগে থাকতে হবে। এক সেন্টার থেকে আরেক সেন্টারে ঘুরে কোনো লাভ নাই, একজনের উপরে বিশ্বাস রাখতে হবে এবং তাকে দিয়ে চিকিৎসাটা করলে বোধহয় সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। অসম্ভব চমৎকার বলেছেন স্যার, এবং এটি একটি দিক নির্দেশনা। স্যার অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। রওশন ম্যাডাম, আপনার কাছ থেকে আমি 2 লাইনে শুনতে চাই। ধন্যবাদ শারমিন। আমি বলি যে আমাদের দেশে কিন্তু যে এখনো দেখছি বাল্যবিবাহ অনেক বেশি, এবং আমি যে সাফার করি যে বাল্যবিবাহ অনেক বেশি, এবং তাদের উপরে যে তারা যে টর্চার হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য, তো কয়েক বছর হয়তো হচ্ছে না, এবং তাদের উপরে যে পরিমাণ অত্যাচার হয় ড্রাগের, এটার জন্য আমরা একটা গাইডলাইন তৈরি করতে পারি, এটা আমাদের খুবই এসেনশিয়াল। আর একটা কথা স্যার যেটা বলেন, ডোর টু ডোর না ঘরে, আমরা যেন রোগীদের উপর সাহস দিতে পারি, কারণ আমরা আইভিএফ লাগছে 10 to 15% কেসের, বাদবাকি কেস কিন্তু আমাদের ওভুলেশন, ইন্ডাকশনেই হয়ে যায়। সেটা যদি জেনুইনলি এথিক্যালি করা হয়, আমরা যেন সবাই সেই দিকটা মেনে চলি। আমরা যেন এই রোগীদেরকে এই 40 to 60% কেসটা আমরা তাদেরকে এখানেই জেনুইনলি তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারি, এইটা আমাদেরকে ঠিক করতে হবে। জি, আমি সাথী আপার কাছ থেকে 2 লাইনে শুনতে চাচ্ছি রোগী বান্ধব কিছু কথা। থ্যাংক ইউ ডক্টর শারমিন।
আমি তো মানে এখন বেশ মেল ইনফার্টিলিটির দিকে আমার দরদটা বেশি হয়ে গেছে। তো আমার মনে হয় ছেলেদেরকে, মেল পেশেন্টদের বলতে হবে যে তোমরা আসো, অনেক চিকিৎসা আছে। আমার তো মনে হয় ইক্সিটা একটা যুগান্তকারী ঘটনা, অথবা মানে ট্রিটমেন্ট, অথবা আইইউআইটাও। কাজে মেল কিছু সমস্যা হলেই যেন ওনারা আসেন, এবং সব সেন্টারে যেন আমরা প্যারালাল ভাবে ইনভেস্টিগেশন করি, ডায়াগনোসিস করি এবং ট্রিটমেন্ট দিই। ছেলেদেরকে যেন সবসময় বলি আপনারা আসেন, আপনাদের লজ্জা, আপনাদের অন্যান্য সংকোচ ত্যাগ করে আসেন, খুব সহজেই হয়তো চিকিৎসা হয়ে যাবে। চিকিৎসা হয়ে যাবে। পারভিন ম্যাডাম, আপনার কাছে শুনতে চাই রোগীদের জন্য যদি আপনি দুটো আশা জায়গা নিয়ে কথা বলেন ম্যাডাম। হ্যাঁ, এখানে এখন পৃথিবীর প্রত্যেকটা দেশ এফেক্টেড ইনফার্টিলিটিতে, এবং যার জন্য অনেক আগানো হয়েছে, চিকিৎসা পদ্ধতিও অনেক আগাচ্ছে। এখানে যেরকম লো কস্ট আইভিএফ করার পদ্ধতি চলে আসছে, সেটা আসলে ভেরি লো কস্ট, $200 দিয়ে হয়। আমরা মনে হয় কিছু কিছু গরিব পেশেন্টের জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ ইটস ভেরি ইজি টু স্টার্ট ইট। আর সেকেন্ড যেটা, যে ভেরি রোবোটিক্স আইভিএফ হচ্ছে এখন, ইক্সি রোবোটিক হচ্ছে। তো এই যে ওইটা খুবই এক্সপেন্সিভ, ওইটার দিকে আমরা যাব, কারণ সেটাও মানে ম্যানুয়ালি কিছু করতে হবে না, সেখানে এক্সপোজার খুব কম হবে, এবং যেটা হচ্ছে যে খুব ছোট ছোট টানেল দিয়ে ফার্টিলাইজেশন গুলো হয়ে যাচ্ছে, এবং উইদাউট এনি রিকোয়ারমেন্ট অফ ল্যাব, মিডিয়ার ইটা কম, ক্রায়ো প্রিজার্ভেশন সেখানে অনেক সুবিধা হবে, যে খুব অল্প মিডিয়াতে ক্রায়ো প্রিজার্ভেশন, আইস ক্রিস্টাল হবে না। তো এই যে দুই দিকে যাচ্ছে দুনিয়া, আমরাও বাংলাদেশও যেন আমাদের একই তালে দুই দিকেই আমরা যেতে পারি, লো কস্ট করব, হাই কস্ট কিন্তু ভুলে গেলে হবে না, এবং এটি একটু এভিডেন্স বেস হতে হবে ম্যাডাম, সেগুলো কিন্তু আমাদের যাতে হাতের বাইরে না যায়। অসংখ্য ধন্যবাদ। এবং দর্শকরা যেন জানি, এক্ষেত্রে অনেকে বলেছে যে হেলথ ইন্স্যুরেন্স, বীমা কিংবা বিনা শর্তে কিছু টাকা লোন দিয়ে এই কাজগুলো করা যায় কিনা, এটিও তারা ভেবেছেন। আমি রাশিদা ম্যাডামের কথা দিয়ে শেষ করব, তবে আজকে কিছু মজার কমেন্টস আমি পেয়েছি। অনেকে বলেছে যে আপনারা যারা বাংলাদেশের কিংবদন্তি চিকিৎসক, অনেকের ধারণা ছিল যে আপনারা ধরাছোঁয়ার বাইরে, আপনারা যে খুব সাধারণভাবে রোগীদের হয়ে কথা বলেন বা বলতে পারেন। আজকের আয়োজনটিকে তারা অনেক বেশি প্রশংসা করেছে, এবং তারা বলেছে ধারাবাহিকতায় যদি আয়োজনটি রেখে তাদের প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে তারা অনেক বেশি উপকৃত হয়। কারণ যিনি আজকে নীলফামারী থেকে প্রশ্ন করেছেন, উনি বলেছেন যে ওনার কাছে ঢাকায় সেই প্রশ্নগুলো রাখা খুব কঠিন, যেটি হয়তো এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা রাখতে পারেন। আমরা চেষ্টা করব। আয়োজনের শেষ অংশে রাশিদা ম্যাডাম আপনার কথার মধ্য দিয়ে আমি শেষ করতে চাই, কারণ আমি জানি যে আপনার লেখার ক্ষমতা অনেক বেশি, লিখে লিখেও নিশ্চয়ই অনেক ইনফরমেশন পৌঁছে দেওয়া যেতে পারে। এবং আমি একটু স্বীকার করতে বাধ্য যে দোষটি আমাদের রোগীরা বলছে যে ইনফরমেশন গ্যাপ তারা মনে করে। এই যে কনফিডেন্সের জায়গা, বাংলাদেশে বিশ্বমানের বন্ধ্যাত্ব চিকিৎসক রয়ে গেছেন, ইনফার্টিলিটি চিকিৎসায় যে সার্জারির প্রয়োজন আছে সেই সার্জনরা রয়ে গেছেন, জটিল সার্জারি গুলো আপনারা এত সুন্দর করে করছেন, এই জানানটা হয়তো সাধারণ লেভেলে আর একটু পৌঁছানোর প্রয়োজনীয়তা আছে। ঠিক সেই জায়গাটিতে রোগীদের জন্য নিশ্চয়ই আসার কিছু কথা আপনি শোনাবেন। প্রথমে বলছি যে স্যার যেটা বলেছেন যে পেশেন্টদের একটা আদর্শ জায়গায় লেগে থাকতে হবে, লেগে থাকতে হলে বললে কোন একটা জায়গায় গেল যে যেখানে এখান থেকে লাফালাফি করলে কিন্তু মুশকিল হয়ে যায়। এটা একটা আরেকটা একটা খুবই হতাশা ব্যঞ্জক একটা ডিজিজ, মানসিক রোগ আসলে না, খুবই মেন্টালি এরা তো ক্রিপল থাকে। আর বিশেষ করে মেয়েদের একদিকে তো মা হতে পারছে না, অন্যদিকে সামাজিক এবং শ্বশুর বাড়ি যে একটা গঞ্জনা সহ্য করতে, এটা অপরিসীম। অনেক সময় পেশেন্টের সাথে আমিও কাঁদি ওদের কান্না দেখে, মানে আমি রাগে কাঁদি যে কেন এমন হবে, মেয়েটার কোনো দোষ নেই, হয়তো হাজবেন্ডের দোষ, সেজন্য তাকে কথা শুনতে হয়। শাশুড়ি সে আগের মতো এখনো বলে যে আমার দোষ নেই, তোমারই হচ্ছে না। তো এই একটা জিনিস যে আমাদের সবার সহমর্মিতা রাখতে হবে, শুধু আমি চিকিৎসক সহমর্মিতা রাখতে হবে না, শাশুড়ি, ননদ, মা, বাবা, ভাই, বোন, ভাবি, কেউ যেন এদেরকে আমরা কোনো কটূক্তি না করি। সামাজিক ভাবে অফিসে, আদালতে এই তোমার বাচ্চা হচ্ছে না কেন, তোমার বাচ্চা হচ্ছে না কেন, এগুলো যেন আমরা না বলি। আর হলো যে নিজেরও সচেতন হতে হবে। 35 বছর বয়সে বিয়ে করে 3 বছর কন্ট্রাসেপটিভ যেন না, 35 বছর বয়সে যে বিয়ে করবে তার হলো চেষ্টা করার পরেই ডাক্তারের কাছে যাবে, এটা একটা। আর হলো
আমাদের সবারই নিশ্চয়ই একটা পেজ আছে, কিন্তু স্যারের ক্লিনিকের, আমার ক্লিনিকের, পারভিন আবার সবারই একটা পেজ আছে। তারা পেজটা ঘুরলে কিছু ইনফরমেশন পাবে, এবং পেজ খুব একটা মানুষ ঘুরে না দেখে আমরা একটা লেখালেখি করি না। তারা পেজ গুলো দেখলে আমরা হয়তো লেখালেখি করে ইনফরমেশন দিতে পারি। আমি তো অনেক অনেক লেখা আছে ছোটখাটো, কাজে ওইগুলো থেকে সচেতন হতে হবে আসলে। আমরা বুঝতে পেরেছি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ। নিজের প্রতি নিজে সচেতন হলে বাকি সাপোর্ট আমার। অসংখ্য ধন্যবাদ। আজকে সাধারণ দর্শক সবাই যুক্ত হয়েছেন, অনেক সাংবাদিক যুক্ত হয়েছেন, মিডিয়া কর্মীরাও যুক্ত হয়েছেন। আমাদের কথা একটি যে আমাদের দেশে চিকিৎসা আছে এবং সব ধরনের, যেটি আজকে স্যার এবং সবাই জোর দিয়ে বলেছে, আধুনিক সকল বন্ধ্যাত্বের চিকিৎসাই আমাদের দেশে অ্যাভেলেবেল। আমরা মনে করি যে এই তথ্যটিকে আমাদেরকে আরো সুন্দর করে পৌঁছাতে হবে এবং আগামীতে এই ধরনের আমরা আয়োজন আরো বেশি অব্যাহত রাখবো। ধন্যবাদ অধ্যাপক টি চৌধুরী স্যার, ধন্যবাদ অধ্যাপক রওশন আরা বেগম, ও ধন্যবাদ অধ্যাপক পারভিন ফাতেমা, রাশিদা ম্যাডাম এবং মরিয়ম ফারুকীর সাথী। বাংলাদেশে বন্ধ্যাত্ব চিকিৎসায় আপনাদের যে অবদান, কি অসংখ্য রোগীদের আপনারা মুখে হাসি ফুটিয়েছেন, সেজন্য জাতি নিশ্চয়ই আপনাদেরকে শ্রদ্ধা এবং সালাম জানায়। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীতে আবারও কোনো বড় আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শারমিন, সাংঘাতিক, তুমি গুছিয়ে সবাইকে জানালে, এটা সাংঘাতিক ব্যাপার। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আপনি বসেছিলেন অনেক, মাফ করবেন। না না, ভালো হয়েছে, খুব ভালো। জি, রোগীদের এত প্রশ্ন আছে, আমি বুঝে পাচ্ছি না যে স্যার পারে কি করে। 128টা প্রশ্ন, মানে আমি আসলে মানে কিছুটা হলেও যে রোগীদের আসলে এত মানে মনের মধ্যে কষ্ট, আসলে আমরা নিশ্চয়ই আগামীতে আরো কোনো আয়োজন দিয়ে নিশ্চয়ই উত্তর দিতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ রাশিদা ম্যাডাম। তোমাকে করতে হবে ওদের প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। এরকম কিছু একটা করা দরকার, যে শুধু প্রশ্নেরই উত্তর দাও, কিন্তু একটা মানে আমাদেরও স্যার একটা গাইডলাইন। কতগুলো প্রশ্ন আসছিল? 128। আমরা যদি 30টার উত্তর দিয়ে থাকি, বাকিগুলো কাছাকাছি হয় অনেকটা, কিন্তু প্রশ্নগুলো অনেক সময় কাছাকাছি, খুব বেশি যে ডিফারেন্স হয়। ওই প্রশ্নগুলোকে গুছিয়ে আবার নেক্সট সেগ্রিগেট করে আমার মনে হয় মানুষকে জানাতে হবে। অথবা আমরা মান্থলি একটা প্রোগ্রাম হয়তো একটু টানা কয়েকটা করলেও অনেক বেশি তারা হয়ে যাবে। মাসে হয়তো একটা প্রোগ্রাম রাখতে পারি আমরা মাসে, কারণ উইকে তো সম্ভব না, মাসে। হ্যাঁ, প্রশ্ন উত্তর প্রোগ্রাম, এটা ভালো হয়। তাহলে আজিম, আমরা মান্থলি একটা রেখে টানা 2-3টা প্রোগ্রাম রাখলেই